গল্প কাটা মুকুট। লেখিকা ইপসিতা শিকদার। বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথেই অর্কের গলায় ছুরি চেপে ধরলাম আমি। রাগে রীতিমতো ফোপাচ্ছি। অর্ক আমার স্বামী, অথচ এই লোকটাকে বিন্দুমাত্র সহ্য হয় না আমার। অবশ্য লোকটাও আমাকে দেখতে পারে না, দেশে আসার পর থেকে হেনস্থাই করে যাচ্ছে। তবে কেন এই জোর জবরদস্তির বিয়ে? মন, কি করছোটা কি? ছুরি সরাও তাড়াতাড়ি। সে বেশ সিরিয়াস হয়ে বলল। আমার মেজাজ তো এবার তুঙ্গে, এত বড় কাণ্ড ঘটিয়ে আবার আমার সাথেই রাগ দেখাচ্ছে। আজ শুধুমাত্র এর জন্য আমার সব স্বপ্ন, আশা, সম্মান, ভালোবাসা মাটিতে মিশে গেল। একদম চুপ। শালা, তুই ভাবছটা কি নিজের? হ্যাঁ, তরে রাইট দিছে কেডাই মন রে জোর কইরা বিয়া করবার। একদম ঘিটিরা ধইরা নলি কাইটা দিমু ফাতর ছেঁড়া। রাগে ফোঁস করতে করতে আরো চেপে ধরলাম ছুরিটা তার গলায়। হালকা কেটে ফিনকি দিয়ে রক্ত বেয়ে পড়ছে। অর্ক মৃদু আর্তনাদ করে চোখ বুজে নেয়। আমি সাথে সাথে ছুরিটা সরিয়ে নেই, ওনারা চেপে ধরলাম তার ক্ষতস্থানে। দেখলেন তো আমার সাথে নিজেকে জুড়ার নতিজা। তমসাবৃত মেয়েলোক আমি, আমার কাছে আসলেই ধ্বংস জানেন না। জানেন তো আমার প্রধানলের রেশটুকু খাত। সেখানে আপনি আগে থেকেই আমার অপছন্দের তালিকায় নাম তুলিয়েছেন, এখন তো ঘৃণার তালিকায়ও। সহ্য করতে পারবেন তো মন শিকদারের ঘৃণা বনাম শত্রুতা? সে চোখ খুলে গাঢ় দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি দৃষ্টি সরিয়ে নিলাম, সহ্য করতে না পেরে। কেন যেন অর্কের এই চাহনি আমার সয় না, অন্যরকম অনুভূতি হয় যা আমায় জ্বালায় পোড়ায়। আমার হাতটা তার ক্ষতস্থানে আরো শক্ত করে চেপে ধরে সে। হিসিয়ে বলে, মন শিকদার তার শত্রুকে সাহায্য করছে। ব্যাপারটা ঠিক পাল্লায় আসলো না। আমিও ভাবলাম, সত্যিই তো এই লোকটা রক্তাক্ত হলে আমার কি? আমার মতো ইমোশনলেস মানুষের মানায় না এমন লোকের পরোয়া করা। পরক্ষণেই কিছু একটা ভেবে কপট রাগ আনলাম চেহারায়। মিস্টার অর্ক আজাদ, আমার টেম্পার ইস্যু আছে, আমি অত্যন্ত প্রতিশোধ প্রবণ। কিন্তু মানুষকে রক্তাক্ত করা, খুনি কিংবা মারপিট করা গুন্ডা নই। যদিও আপনাকে রাগের মাথায় রক্তাক্ত করে আমি মোটেও অনুতপ্ত নই। কিন্তু ওই যে শিক্ষা, পারিবারিক শিক্ষা, যা সবার থাকে না, এই যেমন আমার আছে, আপনার হয়তো। থেমে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে। মুখে আগের বাঁকা হাসি। খেয়াল করে দেখি রক্ত ঝরা বন্ধ হয়েছে, অবশ্য কেটেছে একদম অল্প। অর্ক এবার আর নিজেকে সামলাতে পারে না। তার রাগ বরাবরই অতিরিক্ত, যার জন্য পুরো পরিবারেই তার দুর্নামের শেষ নেই। যদিও দেশে ফেরার পর নিজেকে কপট স্থিরতা ও নম্রতার মাঝে আবদ্ধ করেছে সে, কিন্তু আজ আর রাগকে আয়ত্তে রাখতে পারল না। আমাকে পিছন ঘুরিয়ে হাত মুছে ধরে সে। আমার পিঠ লেপ্টে থাকে অর্কের বুকে। বড্ড বেশি বোকা তুমি। বাট বেবো, আই ডোন্ট লাইক ইট। পুনরায় ক্ষোভে তেতে উঠি আমি। আহ, বান্দির পোলা ছাড় আমারে কইতাছি। অর্কের এক হাত তো আগেই বন্দি রেখেছিল মনের ডান হাত, এবার তার আরেক হাত মনের গাল শক্ত করে চেপে ধরে। এতটাই যে মনে হচ্ছে তার গাল কেটে দাঁত বেরিয়ে আসছে। মৃদু আর্তনাদ করে উঠে কন্যা। এতদিন ধরে আমায় হাস্যরসিক দেখছিস বলে ভাবিস না আমার রাগ নেই। আমার রাগ সহ্য করার ক্ষমতা তোর হয় নাই। আর বিয়ে করছি তোরে আমি, কোনো পাপ করি নাই। আমাকে রাগানোর ফলাফল ভালো হবে না কইতাছি। তুই যদি বুনো ওল হস, আমিও বাগাতে তুল। ব্লাডি হেল! বলে ধাক্কা দিয়ে মুক্ত করে দেয় মনকে নিজের দেহের কারাগার থেকে। তার ভাবনা ছিল এবার মেয়ে শান্ত বিড়াল হবে। কিন্তু সে হয়তো ভুলে গেছে এই নারী সাধারণ হলেও তার রাগ হলো হিংস্র হায়নার বংশধর। ছাড়া পেতেই নিজেকে সামলে দাঁড়িয়ে আকস্মাৎ গলা চেপে ধরি তার। মুখ দিয়ে তো নানা আজেবাজে বকেই যাচ্ছি, রাগের মাথায় আমার মুখে কখনোই ফিল্টার থাকে না। প্রথমে অর্ক আমাকে সরানোর চেষ্টা করলেও পরে নিজেও রেগে যেয়ে এক হাতে আমার কোমর ধরে আমাকে আরো মিশিয়ে নেয় তার দেহের সাথে। চুপ করতে বলছি মন। রাগাস না আমায়।
তবুও থামার নাম নেই। আমি হার মানি অর্কের দানবীয় শক্তির নিকট দুহাত বন্দি করে তার হাতের মাঝে। তারপর পা দিয়ে লাথালাথি করেও যখন হাত খোলা না পাই তখন জোরে সোরে এক কামড় বসাই অর্কের বুকে। সে বোধক শব্দ করে চোখ জোড়া বড় বড় করে আমার দিকে তাকায়। বাট হু কেয়ার্স। সে ক্রোধান্বিত হয়ে আমার হাত ছেড়ে দু হাতে মুখ চেপে ধরে চিবুকে দাঁত বসিয়ে দেয়। শুরু হয় দুই দামড়ার কামড়াকামড়ি, কিল, খামচি, সোজা ভাষায় মারামারি। নিবিড় ও আনিসা এসেছে এই নববিবাহিতা দম্পতির খাবার দেওয়ার জন্য। বেডরুমের কাছে আসতেই চেঁচামেচির আওয়াজ শুনে তাই চমকিত হয়ে দরজায় জোরে নক করতেই ধরাম করে দরজা খুলে যায়। সম্মুখের দৃশ্য দেখে দুজনেই স্তম্ভিত। আনিসা তোহা করে তাকিয়ে আছে। নিবিড় নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়াচ্ছে, হে আল্লাহ, এটা বাসর ঘর নাকি কুস্তির ময়দান? এমন ম্যারিড কাপেল আর ফার্স্ট নাইট জীবনে প্রথম দেখলাম। তারপর আনিসাকে উদ্দেশ্য করে ধমক দিয়ে ওঠে, এমন হা কইরা কি দেখতাছ? চলো ছুটাই এদের, না হলে আজকে ক্রাইম সিন হয়ে যাইব এখানে। মরার কোন দুঃখে যে ঘুরতে আইছিলাম। শেষ বাক্যটা কপালে চাপড় মেরে বলে সে। অতঃপর দুজন যে বহু কষ্ট ছুটাল দুজনকে। কিরে, তোমরা কি হত্যাকাণ্ড ঘটাবে নাকি? আর অর্ক ভাইয়া, তুমি যদি সহ্যই না করতে পারো ওকে, তবে বিয়ে করলে কেন? কথাটা শেষ করতেই ঠাস করে এক চাপড় পড়ল নিবিড়ের মাথায়। আরে আমি কি শুরু করছি নাকি আগে? আমাকে বলতাছস কেন খালি? তোর বোনে আমার ফার্স্ট নাইটটা শেষ করে দিল একদম। নিজের বোনকেও কিছু বল। বড় ভাই হইছস কি করতে? নিবিড় কথাটা শুনে যেই না মন উচ্চারণ করে তখনই এক গাঁটটা পড়ে তার ঘাড়ে আমার তরফ থেকে। যদিও সে আমার বড়, কিন্তু পিঠাপিঠি হওয়ায় বড় ভাইয়ের সম্মান পায় না বেচারা। নিবিড়ের মুখটা এবার বিড়াল ছানার ন্যায় অসহায় হয়ে যায়। কি এর ভাই? তরলাহান ভাই থাকবার চেয়ে ভাই ছাড়া থাহাই বহুত ভালা। পরের পোলার লিগা নিজের বোনের লগে এমন জঘন্য কাজ করছো ছেড়া। মন্ডায় তো চাইতাছে তরে আর ওই শয়তান্ডারে ফাদা ফাদা কইরা বুড়িগঙ্গায় ফালায় আইতে। ওই কি বললি আমারে? আমি শয়তান? আরেক দফা তর্কাতর্কি লাগতে নেয় দুজনের মাঝে। আনিসা বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে থামায় এবং অর্ককে বাহিরে পাঠায়। সে রেগেমেগে ব্লাডি হেল বলে বের হয়ে যায়। আমিও পিছন থেকে বিড়বিড়ালাম, খালি পাইছে একটা, কথায় কথায় ব্লাডি হেল। ধু। নিবিড় অর্কের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। দুইটাই সাইকো, রাগে কন্ট্রোল করতে পারে না। কেউ কাউরে এক চুল ছাড় দিতে পারে না। এরা সংসার কেমতে করবে? পুরাই কাটামার প্রণয়। তার উপর মন কি কোনোদিন মানবে এই জোর জবরদস্তির বিয়ে? আবার বাড়িতে তো কেউই জানে না বিয়ের বিষয়ে। এদের তালাক নিশ্চিত। আর সবাই তো আমারই ধরবে। চাচা তো আমারে। আল্লাহ, একখান পথ দেখাও, আমি দিন বাঁচেকের জন্য লুকাই। অর্ক বাহিরে এসে বিয়ার পান করতে করতে মনকে নিয়ে ভাবছে। মানিব্যাগে থাকা মনের ছবিটা এক দৃষ্টিতে দেখায় মগ্ন সে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আবার কখনো নিজের বুকের কাঁধের কামড়ের দাগে আলতো হাতে স্লাইড করে আনমনেই হাসছে মেয়েটার কথা ভেবে, খানিক মুহূর্ত আগের কথা ভেবে। সবাই বাসর রাতে বউয়ের থেকে লাভ বাইট পায়। আমি বাইট তো পেলাম, লাভ কবে পাবো আল্লাহ জানে। সম্পর্ক, প্রেম আমার কাছে একটা খেলার মতন, কিন্তু মন ভালোবাসা নয়, শুধু কাটামায় আসক্তি আমার। আমার কাটা মুকুট সে। যাকে জ্বালাতে পোড়াতে তৃপ্তি বোধ হয়, তার কাটাতে রক্তাক্ত হলেও আনন্দ লাগে। কিন্তু ও তো ওর অতীত থেকেই এখনো বের হতে পারেনি, আমাকে মেনে নিতে পারবে তো? যাকগে মানুক না মানুক তার বিষয়। এমনিতেও এখন সে পুরোটাই আমার। মন সম্পর্কে অর্কের দুঃসম্পর্কের কাজিন, অবশ্য কাজিনও ঠিক বলা যায় কিনা। মনের মায়ের বান্ধবীর ছোট ছেলে সে। আবার মনের চাচাতো ভাই মুমিনের সম্পর্কে বেআইন হয় তারা।
মুমিনের হবু স্ত্রীর কেমন যেন ভাই এবং পেশাগত দিকে মুমিনের বসের ছেলে এবং নিবিড়ের ভার্সিটি জীবনের বড় ভাই। বেশ প্যাচময় ও কাটাময় প্রণয় তাদের। ঠিক যেন অর্কের প্রিয় কাটা মুকুট ফুল, দেখতেই সুন্দর কিন্তু অসংখ্য তীক্ষ্ণ কাটায় ভর্তি। আমি সবার সাথে আনন্দ ও আড্ডায় মেতেছিলাম, ঠিক তখনই সবার সামনে ঠাস করে এক চড় পড়ল আমার গালে। আমি স্তব্ধ সেখানেই। তুই সবার সামনে মদ গিলছিস, ছেলেদের সাথে রঙ্গতামাশা করছিস, অর্ক না করাই তাকেও শুনিয়েছিস। ছি, তোকে দেখেই লজ্জা হচ্ছে আমার। আমার চোখ জোড়া লজ্জায়, রাগে ওষুধে টইটম্বুর হয়ে উঠেছে ইতিমধ্যে, যথাসম্ভব চেষ্টা করছি বাদ দেবার। কেঁদে দিলাম তো হেরে গেলাম। আর সামনে দাঁড়িয়ে থাকা ঘৃণ্য মানুষটির সামনে মোটেও হারতে চাই না। চোখ তুলে সামনের মানুষটির দিকে তাকিয়ে বললাম, সেম টু ইউ মিস্টার মাহিন। আপনাকে দেখলে আমারও প্রচুর ঘৃণা লাগে। রঙ্গতামাশা না, আপনার বউয়ের লাগে টাকা কামাতে। আমি বুঝি না এত নির্লজ্জ একটা মানুষ কি করে হয়। এত কিছুর পরও, নিজের বোনকে স্বার্থরক্ষায় খুন করার পরও কি করে আবার মুখ উঠিয়ে সবার সামনে আসতে পারে। বলেই ঘৃণায় একদলা থুতু ফেললাম মেঝেতে। মাহিনের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, তবে তার উত্তর দেওয়ার জো নেই। লজ্জা আড়াল করতেই কপট রাগ দেখিয়ে আবার হাত তুলতে নেয়, কিন্তু মন তা গায়ে লাগার আগেই ধরে ফেলে। ডোন্ট ক্রস ইউর লিমিটস মিস্টার মাহিন। নাইলে ঘেঁটি ধরতে আমার সময় লাগবো না। তাছাড়া আপনি হয়তো ভুইলা গেছেন, আপনার সাইড ব্যবসার ফান্ডিং আমার। যেই কোম্পানিতে চাকরি করেন সেটার মেইন ক্লায়েন্টও আমি। এবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম অর্কের দিকে। চাপা রোগ সহিত হেসে হাতের বোতলটা সামনে এগিয়ে বললাম, এটা যে নন অ্যালকোহলিক এনার্জি ড্রিঙ্ক আপনি খুব ভালোভাবেই জ্ঞাত সেই বিষয়ে, তবুও কেন সবাইকে বাড়িয়ে চড়িয়ে এসব বললেন? আপনার আমার সাথে কিসের শত্রুতা আমি জানি না, তবে কাজটা মোটেও ঠিক করেননি। ইউ আর গোনা পে ফর দিস। ওই মুহূর্তেই ছাদ থেকে প্রস্থান করলাম। মাহিনও লজ্জায় মাথা নয় ছাদ থেকে বেরিয়ে আসে। কয়েক মুহূর্ত আগেও যেই ছাদটা কোলাহলময় ছিল, তা এখন সম্পূর্ণ নীরব। নিবিড় এগিয়ে যায় অর্কের দিকে। সে বেশ সমীহা করে এবং ভয় পায় অর্ককে। তবে আজ প্রিয়জনের কষ্টে সবগুলোই তিরিক্ষ মেজাজে বলে, কাজটা তুমি ঠিক করো নাই ভাইয়া। মেয়েটা এই মানুষটার জন্য জীবনে এমনিতেও কম কষ্ট পায় নাই, তার চরিত্রের দাগ পড়েছে এই মানুষটার জন্য। সেই মানুষটাকে দিয়ে তুমি তাকে সবার সামনে অপমান। ছি। অর্ক এতক্ষণ ফ্যালফ্যাল নজরে সবটা দেখছিল। সে নিছকই মজার ছলে কাজটা করেছিল, ভেবেছিল মাহিন হয়তো মৃদু বোকার মাঝে মনকে এখান থেকে নিয়ে যাবে, যা তার বড় ভাই করত। এভাবে যে মারধর বা এত বড় একটা দৃষ্টিকটু ঘটনার রচনা হবে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না। সে করুণ দৃষ্টিতে তাকালো নিবিড়ের দিকে। খেয়াল করলো দূরে মনের মা ময়না দাঁড়িয়ে। তার চোখ মুখ অতিবাসক্ত, যেন খুব কষ্টে নিজেকে আটকে রেখেছেন। সরি আন্টি, বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। আমি তো ফান করতে। আই এম সো সরি। না আব্বাজান, তোমার দোষ না। আমার নসিবই খারাপ, নাইলে কি আর এমন পোলা পেটে আইতো। তুমি থাকো, আমি আইতাছি মায়াডারে দেখা। তার করুণ গলা, অনুতপ্ত চেহারা সত্যিই ময়নার মন গলিয়েছে, নাকি শুধুই তার মা বাবার প্রতি থাকা বিশুদ্ধ শ্রদ্ধাবোধ থেকেই আশ্বাস দিলেন বুঝতে পারল না অর্ক। তবে একটা বিষয়ে চমকিত হলো সে। তা হলো আপন ভাইবোন মন ও মাহিন, তাদের মাঝে এমন ঘৃণার সম্পর্ক কি করে। সে এর উত্তর কার কাছে পাবে তার জানা, শুধু সব জানতে যতক্ষণ। এদিকে মন বেডরুমের দরজা লক করার আগে রীতিমতো রাগে ফোবাচ্ছে। ঘরের সব উলটপালট করে, ভাঙচুর করে, রাগ দমানো অদম্য চেষ্টায় ব্যতিব্যস্ত সে। কাছের জিনিস ভাঙতে যে হাত পায়ের এদিক ওদিক কেটে যাচ্ছে, তাই অবস্থা। অবশেষে বিধ্বস্ত ঘরে অগোছালো নারী বসে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি কলঙ্কিনী, আপু মৃত, সবই ওই লোকটার জন্য। আমাদের জীবন ধ্বংসের কারণ ওই লোকটা। আমি সব কষ্ট সুদে আসলে উসুল করব।
এই মন শিকদার প্রতিটা কষ্টের, প্রতিটা অশ্রুর, প্রতিটি অন্যায়ের হিসাব রাখে। গণিতে আমার ভুল হবে না। আর মিস্টার অর্ক আজাদ বললাম না, ইউ হ্যাভ টু পে। আমি কিন্তু যেমনে তেমনে নিব, সব সুদে আসলে নিব। কাল তোমার এমন অবস্থা করব যে। বলেই উন্মাদের মতন শব্দ করে হেসে উঠে সে। তার চেহারায় অন্যরকম এই পৈশাচিকতা ফুটে উঠেছে। পরদিন অর্ক ঘুম থেকে উঠে আয়নায় চোখ পড়তেই দেখে তার শখের দাড়ি মাঝখান দিয়ে ট্রিম করা। তার অতি প্রিয় মাথা ভর্তি বড় বড় কোকড়া চুলগুলোকেও অনেক অগোছালো ভাবে ছোট ছোট করা হয়েছে। দেখেই তেতে উঠে অর্ক। হুট করেই তার দরজা খুলে এক ঝাঁক ছেলে মেয়ে প্রবেশ করে, তার অবস্থা দেখে শব্দ করে হেসে দেয়। আরো রেগে যায় সে, কিন্তু তার মা বারবার বলেছে এখানে রাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে, তাই বহু কষ্ট নিজেকে দমিয়ে রাখে সে। তবে প্রতিশোধ নেয়নি এমন না। রাইসা থেকে জেনেছিল বসার ঘরের শেলফে রাখা জরি মাখানো কাচের ছুরিগুলো মনের খুব প্রিয়, সেটাকে খুব সুন্দর করে ভেঙে মন রুমে রেখে আসে সে। এরপর থেকে মন আরো বেশি অপছন্দ করে তাকে। হয়তো অপছন্দের তালিকায় তার নামটা বহু উঠতেই। যদিও শোধ মনেই কাজেরও নিয়েছে। এরপর তাদের সম্পর্কটা পুরোটাই ছিল শোধ প্রতিশোধের, যার সমাপ্তি হয়নি, হবেও না হয়তো। বর্তমানে কারো ধবাস করে কুমড়ার মতন বিছানায় পড়ায় অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে মন। পাশে তাকিয়ে দেখে আনিসা। মেয়েটার স্বভাব বেশ ভয় পাইয়ে দেওয়ার মতন। বুকে চিরে স্বস্তির শ্বাস বেরিয়ে আসে। আনমনেই ভাবে, না, এই মানুষটাকে কোনোদিনও মনে জায়গা দিতে পারবো না। যার জন্য এতটা অপমানিত হয়েছি আমি সেদিন, অবশ্য আজও তো কম অপমানিত হলাম না। নিজের নজরেই নিচু হয়ে গিয়েছি আজ। আমি যে কিনা নিজেকে ওয়াদা করেছিলাম সবকিছুর ঊর্ধ্বে নিজের ইচ্ছেকে মূল্যায়ন করব, সে আজ কারো হুমকিতে বিক্রি হয়ে বিয়ে করে ফেললাম। মিস্টার আজাদ, খুব শখ না আমাকে বিয়ে করার? ঠিক আছে, স্বাগতম আমার কাটাময় জীবনে। প্রতি মুহূর্ত রক্তাক্ত হওয়ার জন্য তৈরি থাকুন। কোনো ডিভোর্সি মেয়ে লোক আমি আমার ছেলের বউ হিসেবে মানব না। কখনোই না। তালাক দেওয়াবো আমি, তালাক। হুঙ্কার দিয়ে বলেন অর্কের বাবা ওমর আজাদ। এই আধার রাত্রিতেই কোনো এক গোপন মাধ্যমে তার কানে খবর এসেছে অর্ক নাকি মনকে বিয়ে করেছে। এরপর থেকেই পরিবারের সকলের উপর দিয়ে ঝড় যাচ্ছে। বিশেষ করে অর্কের মা পেয়ারা বানুর মাথায় যেন বাজ পড়েছে। প্রিয় বান্ধবীর জন্য কিনা করেছেন তিনি। তার মাসুল যে আজ এভাবে পাবেন স্বপ্নেও ভাবেননি। মনে মনেই ময়নাকে তিরস্কার করে বলল, ছি ছি, ময়নারে, তুই কিনা আমার ভরা সংসারে নজর দিলি। তোর কলঙ্কিনী মেয়েটারে গোছায় দিলি আমার ছেলেরে। এতদিন ধরে দুধ গলা দিয়ে আমি বান্ধবী না সাপ পালছি। কি হলো, মূর্তির মতন দাঁড়িয়ে আছো কেন? এসব কিছু তো তোমার জন্যই হয়েছে। ফোন দাও এখন তোমার প্রাণের বান্ধবীরে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। হোজক চিয়ে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেন পেয়ারা। তার হাত পা সমানে কাঁপছে। কারণ তার স্বামী যেই পর্যায়ে রাশভারী ক্রূরভাষী মানুষ, না জানি কি করে বসে রাগের মাথায়। শাশুড়ি জানলে তো তাকেই ঘর বিদায় দিবেন। তিনি কম্পিত হাতেই কল লাগালেন ময়নাকে। ঘন বর্ষণের শব্দে, ভেজা মাটির গন্ধে মুখরিত পরিবেশ। ময়না স্বামীর পা কুসুম গরম সরিষার তেল দিয়ে মালিশ করছিলেন। মনের বাবা কাদের শিকদার বাতের রোগী, তার উপর আবহাওয়া এমন ঠান্ডা হলে ব্যথা আরো বেড়ে যায়। এর মাঝেই ফোন বেজে উঠে তাদের। হাতে নিয়ে দেখেন পেয়ারা বানুর কল। এমন সময় কল দেখে বেশ অবাক হন, একটু চিন্তিত। বলা তো যায় না বিপদ আপদ হলো কিনা। হ্যালো পেয়ারা, কেমন আছোস? তার কণ্ঠ শুনেই যেন মধ্যবয়স্ক নারীটির মনে জমা সকল মেঘমালা যেন বৃষ্টি হয়ে নামতে শুরু করলো। তার আহাজারিতে ভারী হলো পরিবেশ। ভালা আর থাকতে দিলি ময়না। আমার বিশ্বাস, ভালোবাসার প্রতিদান এমনে দিলি। আমার পোলার কপালটাই পুড়লি রে। কি কইতাছস তুই? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। পেয়ারা বানু হেয়ালি করে বললেন।
দাগি মায়াটারে আমার পোলার গলায় ঝুলিয়ে দিয়ে এখন কিছু না বোঝার ভান করিস। তোর মেয়ে আমার অর্করে বিয়ে করছে তুই জানিস। তার কথায় ব্যাঘাত ঘটিয়ে পাশ থেকে দেবরের মেয়ে নম্রতা জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলে ওঠে, কাকি, মেয়েরা বিয়ে করে না, ছেলেরা বিয়ে করে, মেয়েরা বিয়ে বসে। সে নিউ কাকি, তুমি ওটুকু জানো এত আগে জন্ম নিও। পেয়ারা বানু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। নিজের সন্তান হলে এতক্ষণ এক ঘা দিয়ে বসতেন, পরের সন্তানকে তো আর মারা যায় না। জায়ের বিগড়াতে থাকা মেজাজ থেকে মেয়েকে ধমক দিয়ে চুপ করান নম্রতার মা তথা বাড়ির ছোট বউ নদী। এদিকে ময়না সখীর কথা শুনে নিরন হয়ে গিয়েছেন, বাকশক্তি হারালে যেমন হয় তেমনই তার দশা। কয়েক মুহূর্ত সেভাবেই কাটল। তারপরই কানে আসলো ওমর আজাদের বাজহাই কণ্ঠ। তিনি নিজের মতন যা তা শোনালেন। ময়না কোনো তর্কে জড়ালেন না। চোখ মুখ শক্ত করে আঁকড়ে ধরলেন বিছানার চাদর। আমি জানি আমার মেয়ে কোনো ভুল কাজ করবার পারে না, এমন কিছু তো নাই। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আপনি যেই শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নিব আমার মেয়ে। আরে কিসের শাস্তি? তালাক হবে তালাক। এমন সংসার ভাঙা মেয়ে হবে আজাদ বংশের বউ? কখনোই না। টুটটুট শব্দ শোনা গেল, তারপর কল কেটে গেছে। ময়নার সামনেই তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি তাকে কিছু জানাতে চান না। যে কথার কোনো ভিত্তি নেই তা নিয়ে খোঁজাবেন কেন? তার বিশ্বাস মন এমন কাজ করেনি। তিনি নিজের অগোচরেই খুব করে প্রার্থনা করছেন তার কথার এবং বিশ্বাসের মান যেন থাকে, নয়তো যে তিনি বিশ্বাস হারিয়ে ফেলবেন নিজের মাতৃত্ব থেকে। তবে কি মাতৃত্বের উপর ভরসা হারাতে চলেছেন ময়না? আবারও বাবা মায়ের সঙ্গ ছাড়া, আশ্রয় ছাড়া, সমর্থন ছাড়া হতে চলেছে ময়না। কারণ সত্যি যে এটাই মন এখন অর্কের স্ত্রী। আনিসা গভীর নিদ্রায় মগ্ন। তবে আমার চোখজোড়ায় ঘুমের ছিঁড়ে ফোটাও নেই। এর কারণ দুটো। প্রথমত, আমি সন্দিহান এই বিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে। এর পরিণাম যে খুব ভয়ঙ্কর এবং জঘন্য কিছু সে সম্পর্কে আমি পুরোপুরি অজ্ঞাত নই। দ্বিতীয়, আনিসার নাক ডাকা। এই মেয়েটার বেশিরভাগ স্বভাবকেই বদভ্যাস বলে জ্ঞাত করা যায়। আমিও না। নিজেই বদভ্যাসের কারখানা, আরেকজনের বদভ্যাস নিয়ে পড়ে আছি। ভেবেই এক চোট হেসে উঠলাম নীরবে। ঠক 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 ঠক। অবিরাম করাঘাতের শব্দে হুড়মুড়িয়ে উঠে বসি আমি। পাশ ঘুরে তো আমি পুরোপুরি বিস্মিত। মায়া কি ঘুম দিছে রে? এত আওয়াজেও উঠে না। কি ঘুমকাতুরে মেয়ে রে বাবা। কথাগুলো বিড়বিড়াতে বিড়বিড়াতে উঠে যেয়ে দরজা খুলে দিলাম। সামনের মানুষটিকে দেখে ভেঞ্চি কেটে কটমট দৃষ্টিতে তাকালাম। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ধাক্কা মেরে সরিয়ে ভিতরে চলে গেল। তার পিছন পিছন ঢুকলো নিবিড়, ঢুকেই সোজা ডাকতে শুরু করলো আনিসাকে। তাতে মেয়ের কোনো হেলদোল নেই। হুট করেই অর্ক সাহেব ভাব নিয়ে ওয়াচ দিস বলেই ওয়ার্ড্রবের উপর রাখা গ্লাসটির সব পানি ঢেলে দিল আনিসার মুখে। হোয়াট দ্য হেল! আনিসা হুড়মুড়িয়ে উঠে রেগে চিৎকার করে ওঠে। কোনো প্রতিক্রিয়া নেই অর্কের। শান্ত গলায় সুতীক্ষ্ণ দৃষ্টির সহিত আদেশ করলেন, এই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যায় নিবিড়ের সাথে। চোখের পলকে নিবিড়, আনিসা দুজনেই গায়েব। আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি অর্কের দিকে। সে চুলগুলো হাত দ্বারা স্লাইড করতে করতে বলল, আমি জানি আমি দেখতে সুন্দর, এখন বেহায়ার মতন তাকায় থাকার দরকার নেই। চুলগুলো জাস্ট ছেটেছিলাম, এবার সেচে দিব, এত ভাব নেওয়ার কিছু নেই। বাঁকা হেসে বাক্যটুকু অকপটে বলে ফেললাম। সে চোখ পাকিয়ে তাকালো আমার দিকে। আমি মনে হয় ভয় পাই। হা। আনমনেই বিড়বিড়ালাম। নিজের ভাবনায় ডুবে খেয়ালই করিনি মানুষটা আমার এতটা কাছে এসে দাঁড়িয়েছে যে আমার নাকটা তার বুকের একটু নিচে যেয়ে ঠেকেছে। তার উষ্ণ প্রতিটি শ্বাস এসে মিশে যাচ্ছে আমার মুখশ্রীর সাথে। চোখ উঠিয়ে তার দিকে তাকাতেই চোখ ঝলসে গেল তার গাঢ় সেই মায়াবী দৃষ্টিতে।
জীবনের প্রথম কোনো পুরুষের এতটা কাছে আসা এই বাঘিনী আমি শুধু অপ্রস্তুতি হইনি, স্বভাবের বাইরে যে কোনো এক ঘটনা আমাকে কম্পিত করছে, ভয় পাইয়ে দিচ্ছে, লজ্জাবোধ হচ্ছে। ভয় আমি পেয়েছি অনেক, তবে তা নিরাপত্তাহীনতার, লজ্জাও পেয়েছি তবে তা অপমানের। কিন্তু আজকের লজ্জাবোধ ভয় অন্যরকম, যা আগে বোধ করিনি। সাথে অন্যরকম অনুভূতিও হচ্ছে মনে, যা 26টি বসন্তে পেরিয়ে অনুভব করিনি, পুরো মাত্রায় নতুন। কয়েক মুহূর্ত নীরবতায় কাটিয়ে সে কোমর আঁকড়ে ধরে আমার কানের দিকে ঝুঁকে হিসিয়ে বলে, যেন আমার সামনে কেউ টু শব্দ করতেও ভয় পায়, তুমি কি না? আই নো দিস ইজ ক্রেজি বাট আই লাইক ইট ওয়েন ইউ ডু সো। কিন্তু সবসময় মুখে মুখে তর্ক আমার পছন্দ না। রিমেম্বার দিস। অন্যথায়, যদিও আমি দুর্বল বোধ করছি, তবুও সামনের মানুষটিকে তো বুঝতে দেওয়া যাবে না। তাই কপট খাপছাড়া ভাব নিয়ে সাহস দেখিয়ে শুধালাম, অন্যথায় কি? এই যে সুন্দর দুই জোড়া ঠোঁট আছে না, যা দিয়ে সারাক্ষণ বকবক করে, এদের গায়েব করে দিব, একদম ফুল স্টপ। পরমুহূর্তেই নিশ্চুপ অধৈর্যরা সত্যিই হারিয়ে গেল অর্কের মাঝে, হাজের খানেক বিষ পিঁপড়া যেন একসাথে কামড়াচ্ছে। আমি তো মুহূর্তেই জমে মূর্তি হয়ে গেলাম। রাতের 1:30 বাজে, সবাই যেখানে ঘুমে ব্যস্ত, আমি আমার স্বামী মানে অর্ক খাটাসার চুলের মুঠি ধরে টানাটানি করছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না, একে তো মহাশয় একটা তালগাছ, তার উপর আর্মি কার্ড দেওয়া, চুল মুঠিতে কি আর নেওয়া যায়? কোন দুঃখে যে চুল ছাড়তে গিয়েছিলাম। অর্ক ধরনের বুকে গর্বিত পাহাড়ের ন্যায় দণ্ডায়মান। রাগ প্রকাশ না করার ব্যর্থতায় চোখে পানি নেমে এলো। শালা হারামি, আমারে জ্বালিয়ে শেষ করে আরাম করে বসে। তারা দেখাইতেছি তোরে, বলেই তার হাতটা নিয়ে মনের ঝাঁজ মেটানোর উদ্দেশ্য দাঁত বসিয়ে দিলাম। কিন্তু এক মুহূর্ত না যেতেই সে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল। হাত না লাগিয়ে আমার দিকে ঝুঁকে বলল, দেখো মন পাখি, তোমার অধৈর্যরা এমনিতেই দেখতে তসতসে বেরির মতন, আর এখন তো পুরোই রসালো চেরির মতন লাগছে। ইউ নো হাউ মাচ আই লাভ চেরিশ। অনেক কষ্টে কন্ট্রোল করে আছি। রাগিও না, একদম কামড়ে খেয়ে ফেলবো। তার কথা শুনে একটু ভয় পেয়ে প্রথমে নিজের মুখ ঢাকলাম হাত দিয়ে। পরে গল্পের ডায়লগ মারছে ভেবে আবারও রাগ মাথা চারা দিয়ে উঠলে জোরে সোরে এক ধাক্কা দিলাম অর্ককে। তার পিছনে ছিল বিছানা, সে বিছানার উপর চিৎপটাং। আমি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তার উপর উঠে বসে ইচ্ছে মতন কিল ঘুষি দিতে শুরু করলাম। আহা, এবার বেশ শান্তি বোধ হচ্ছে। থামো বলছি। আরে থামতে বলছি। বলতে বলতেই সে আমাকে বিছানায় ফেলে আমার উপর চড়ে যায়। এখন? দুষ্টু হেসে ভ্রু উঁচিয়ে তার প্রশ্ন। আমি মুখ ঘুরিয়ে ছোটাছুটি করতে শুরু করি। তাতে বিন্দুমাত্রও নড়ানো যায় না তাকে। বরং এবার আমার দু পা বন্দি তার দু পায়ে, আর হাত জোড়াবন্দি তার ডান হাতে। আমি মুখ ফুলিয়ে তার দিকে তাকালাম। প্রতিশোধের তাড়নায় আমার চোখ জোড়া ছলছল করছে। আমার যে স্বভাব, যে যা দেয় তাকে তা যেভাবেই হোক ফেরাতে হবে। অর্ক এবার তার তর্জনী আমার ললাটের মধ্যিখানে ঠেকায়। তার আঙুলটি ধীরে ধীরে নিচে নামাতে নামাতে হিসিয়ে বলে, এত কিসের রাগ গো তোমার বালিকা? তবে রাগই তো নাকি অভিমান? রাগ হলেও পরে ফেল, প্রেমিকের উপর রাগ থাকতে আছে নাকি? রাগ থাকবে পরের উপর। প্রেমিকার সাথে হবে খুনসুটি, প্রেমের সংঘর্ষ, অভিমান। আমার ভুলে তুমি গাল ফুলিয়ে বসে থাকবে বারান্দাতে। হাসনাহেনার গন্ধে মেতে থাকবে চারিদার। আমি ধীরপায়ে এসে হাত রাখবো তোমার কাঁধে। তুমি অভিমানে চোখ ভিজিয়ে ফেলবে, ক্ষোভ মিটিয়ে কিল ঘুষিতে ছাড়খাড় করে দিবে আমার বক্ষ খানা, তবুও আমি আগলে রাখবো তোমায় বুকের মাঝে। শক্ত করে এক চুমু খাবো তোমার শুষ্ক অশ্বদয়ে, শুষে নিব সকাল অভিমান। ক্লান্ত হয়ে অভিমানের বরফ গলিয়ে শান্ত হবে তুমি। এরই নাম তো কাটা মুকুটের ভালোবাসা। অসংখ্য কাটায় ভর্তি, তবুও এক অন্যরকম সৌন্দর্য মণ্ডিত পুষ্পময় প্রেম আছে। এই কথাগুলোতে কি কোনো জাদু ছিল?
জানি না আমি, তবে তার অনুভূতি মাখা দৃষ্টি, শিহরণ জাগানো ছোঁয়া, এমন গুলিতে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ফ্যালফ্যাল চাহনি ফুটে উঠে চোখজোড়ায়। সেই 16 বছরে কিশোরীর মাঝে যে অনুভূতিগুলো ছিল তা কি পুনরায় জেগে উঠছে? না, এ সম্ভব না, অনুচিত। মনে মনে নিজেকে শাসন করলাম। ভুলে যেও না নিজের বাস্তবতা, ভুলে যেও না তুমি অন্ধকারচ্ছন্ন জীবন। যা হওয়ার নয় তার আশা রেখে শুধুই কষ্ট পাবে। নিজের হৃদয়ে জ্বলতে থাকা আগুনে এক বালতি পেট্রোল ঢালা ছাড়া এ আর কিছুই না। আর কি ভাবছো ছেলেটা তোমায় আবেগে ভেসে বেড়াচ্ছে, কেটে গেলেই দূর দূর করবে? অথবা এটাও কোনো প্রতিশোধ? দ্রুত সামলে নেও নিজেকে। এই বিয়ের ভবিষ্যৎ শুধুই ডিভোর্স। ভাবনার মাঝেই খেয়াল হলো অর্কের হাতটা ঠোঁটজোড়ার উপর ছড়িয়ে দিলাম। আমার চেহারাটা এখন আবার সব সময়কার ন্যায় গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠেছে হয়তো। নিচু সুরে বললাম, ঘুমাচ্ছে, ঘুমাবো। সয় না আমার থেকে। অর্ক অবাক হলো। সে তো খানিক আগেও শক্ত খোলস থেকে বেরিয়ে আসা এক সাধারণ অনুভূতিময় নারীকে দেখেছিল, কিন্তু এখন আবার সেই রাশভারী অনুভূতিহীন মেয়েটি। এমন কেন হলো? হয়তো এর জন্য দায়ী নারীটির তমসাচ্ছন্ন অতীত। তবে যাই হোক, হাল ছাড়তে অর্ক প্রস্তুত নয়। ছোট্ট এক শ্বাস ফেলে সে মেকি হেসে শুধায়, না না, কোনো ছাড়াছাড়ি নয়। এভাবেই ঘুমাতে হবে। আফটার অল উই আর ম্যারিড। উফ, অতিরিক্ত করছেন আপনি, অর্ক। বলছি না ছাড়তে আমাকে। রেগে বেশ শব্দ করেই বলি। তাতেও যুবকের খাপছাড়া ভাব। তুমি ভুলে যাচ্ছ আইনত তুমি আমার বউ, আর আজ আমাদের ফার্স্ট নাই। বাংলাতে যাকে হয়তো বাসর বলে। আমি চাইলেই অনেক কিছু করতে পারি, তোমার সহ্য করা ছাড়া উপায় থাকবে না। কারণ যতই হোক একজন ছেলের শক্তির সাথে তো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রিং টু সে। তাই বলি কি, চুপচাপ যেভাবে আছো সেভাবেই ঘুমাও, সেটাই বেটার। বাধ্য হয়ে মনের বিরুদ্ধে অনেকটা ক্ষোভে নিয়ে অর্কের কথা মেনে নিল সে। পরে অবশ্য অর্ক নিজে থেকেই সরে গেল। একই ছাদের নিচে একই কামরায় একজোড়া নরনারী ঘুমের ভান করে বিছানায় পড়ে আছে, একে অপরের থেকে নিজের আতঙ্ক, নিদ্রাহীনতা লুকাতে। অর্ক ঘুমুচ্ছে না প্রেয়সীকে নিজের করে পাওয়ার উত্তেজনা এবং হুট করেই নেওয়া এই সিদ্ধান্তের পরিণতি ভেবে। অপরজনের ভাবনা একদমই পৃথক। আমার তন্দ্রাহীন রাত কাটানো শুধু আজকের নয়, প্রায় প্রতিদিনের ঘটনা। রাতটা গভীর হলে দম বন্ধ হওয়া বারে ভার হয়ে উঠে হৃদয় অতীতের বোঝায়। তবে আজ খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠছে সেই কালরাত্রির স্মৃতিকথা। অতীত। আমি তখন ষোড়শী। এক সাধারণ কিশোরীর হৃদয়ঘর যতটা রঙিন আলোয় ভরা থাকে, অনুভূতি মাখা থাকে, প্রেমের অপেক্ষায় থাকে, আমার মনটাও তেমন ছিল। চোখ ভর্তি স্বপ্ন, হৃদয়ে ভরা আশা, মস্তিষ্কে উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা। হুট করেই এক ফ্যাকাশে বিকেলে আমার বড় ভাই মাহিন খানিকক্ষণ খোশামুদি করে আব্বুকে বলল, আব্বা, একটা কথা ছিল। একজন ছেলে দেখেছি মনের জন্য। প্রবাসী ছেলে, আমেরিকায় সেটেল, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো জঞ্জালও নাই বাড়িতে, বাপ মা খালি। আমি যাচ্ছিলাম তার সাথেই। তা তো বুঝলাম। কিন্তু ছেলে কেমন? আর বংশ কেমন? বিদেশে কি কাজ করে বা কার সাথে থাকে, সেটাও তো একটা ব্যাপার। এবার কিছুটা বিচলিত হয় মাহিন। যেন কিছু লুকাচ্ছেন বা অপ্রস্তুত হয়ে পড়েছে। এবার স্বামীকে সামাল দিতে সামনে এগিয়ে আসে রুমেলা, সে হলো মাহিনের স্ত্রী। আরে আব্বা, ছেলে খুব ভালো। একদম সোনার টুকরা। আমার গ্যারান্টি আব্বা। তাছাড়া আজকাল এত সহজে এমন বাড়িওয়ালা পয়সাওয়ালা ছেলে পাওয়া যায় নাকি? কিশোরী, আমি অবাক হলাম খুব। বাড়িওয়ালা ছেলেই বুঝি সবচেয়ে যোগ্য? কাকি ফুপিদের থেকে যে সব সময় শুনে এসেছি স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বতটাই বেশ দরকার। তারপরও বাবা একটু ইতস্তত হয়ে বলল, আরে আব্বা, অত ভেবে কি আর দুনিয়া করা যাবে? তাছাড়া আব্বা, আমি আর আপনার ছেলে কথা দিয়ে ফেলেছি তাদের।
কালকেই তারা দেখতে আসবে। এখন না করলে আমরা ছোট হয়ে যাব। আর কি, আমার বাবা আজাদ শিকদার রাজি হয়ে গেলেন। ছেলে আর ছেলের বউকে বেশ সমীহা করে বলেন কথা। তাদের কি করে ছোট হতে দিবে। মেয়ের ভবিষ্যৎ, ইচ্ছে, স্বপ্ন জাহান্নামে যাক। আমার মা পুরোটা সময় নিশ্চুপ। দাদি অবশ্য কি যেন বিড়বিড়াল তাদের বিপক্ষে। পরদিন দেখতে আসে ছেলেপক্ষ, পছন্দ করলো আমায়। ছেলে আসল 40 ঊর্ধ্বে বয়স্ক এক লোক। যদিও ভাবি জানিয়েছিলেন 35। আজাদ শিকদার খোশামত করলেন প্রথম প্রথম ছেলের বয়স নিয়ে। পরে অবশ্য ছেলের বউয়ের মন রক্ষার্থে রাজি হয়ে গেলেন। তবে আমার দাদি সাহেরা নাকচ করলেন বিলাপ করে। মায়াটার কপালে মতে পুরাইছ না আজাদ। ওই পোলার বাপ মায়ের যে মনে মনে কুটনামিতা চেহারা দেখা বুঝবার যায়। পোলাটাও কেমন বুইরা বেটা। তার কথা কেউ শুনল না, সেই বাড়িতে দুধ ভাত। আমার মর্জি জানার অপেক্ষাও কেউ করল না। আমি বারংবার না করলাম মাকে, সে শুনল না। শুধু নাটকীয়তা করে বলেছিল, আমার মরা মুখ দেখবি বিয়েটা না হলে। অতঃপর বিয়ে হলো। ছেলে মানে বুড়োটা আমাকে দেখেই বাড়ি জমিয়েছিল বিদেশে, তাই বিয়েটা হলো ফোনে। আমি সেদিন কাঁদতে কাঁদতেই মনে মনেই মাকে উদ্দেশ্য করে বলেছিলাম, দেখলে বিয়ে না হলে তোমার মরার কথা ছিল। এখন বিয়েটা হয়েও তুমি মরে গেলে। ভাগ্যের পরিহাস ছিল না আমার বাপ মা, আর তার বাপ মায়ের আল্লাহ জানে। আমাকে ঘটা করে বিদায় দিয়ে পাঠানো হলো শ্বশুর বাড়িতে। তারাও ঘটা করে বাসর ঘর সাজাতে ভুলেননি। যদিও বিয়েটা মনের বিরুদ্ধে ছিল, কিন্তু বাঙালি মেয়ে বলে কথা কবুল বলেছিলাম যখন, তখনই ক্ষীণ আশা, ভরসা, ভালোবাসায় জুড়ে গিয়েছিল সম্পর্কে। বাসর রাতের পর প্রতিটা রাত কেটেছে আমার শাশুড়ির পা টিপতে। ফজরের ওয়াক্ত থেকে রাত 12টা পর্যন্ত কেটেছে খাটতে। পড়াশোনা তো স্বপ্ন বই কি কিছুই ছিল না। রাজবাড়িতে থাকছিলাম ঠিকই, তবে রাজরানী হয়ে নয়, চাকরানী হয়ে। বিশাল 2 তলার ডুপ্লেক্স বাড়িতে একটা সাহায্যকর্মীও ছিল না। আর স্বামী 2 বছরের সংসারে দেশের তো একবারও আসেনি, আবার যখনই কল করেছে নোংরা নোংরা অশ্লীল সব কথার জন্য কল দিয়েছে। মায়ের কাছে জানালে বলল মানিয়ে নিতে। আশ্রয় ছিল না, মানিয়ে নিলাম। আমাকে নিশ্চুপ দেখে বুড়োর মা মারতেও দ্বিধাবোধ করলেন না। জানালে এবারও মানিয়ে নেওয়ার উপদেশ দেয় মা আর ভাবি। দেখতে দেখতে মারের হার বাড়তে থাকে। একদিন এমন ভাবে পিটায় যে টানা 1 সপ্তাহ কোমায় থাকি। হাসপাতালে আজকাল এমন রোগী গেলে সাথে সাথে থানায় কেস হওয়ার নিয়ম। এখানেও তাই হলো, সবকিছু স্থবির ছিল শুধু আমার একটা স্টেটমেন্টের জন্য। জ্ঞান ফিরতেই প্রথমেই একজন লেডি কনস্টেবল ওএসআই আমার স্টেটমেন্ট নেয়। আমিও অকপটে সব বলে দেই। মরার পথে যে সম্পর্ক ভুলে গিয়েছিলাম, অনুভূতিটা তো আরো আগেই ভুলেছি। এস আই একজন নারী ছিলেন, আমার কথা শুনে তার চোখে জলই নেমে আসে। এরপর সবাই এসে দেখা করলো। মায়ের চোখের পানি, বাবার চিন্তিত মুখ দেখে শব্দ করে হেসে দিলাম। এই মানুষ দুটো যে কত রূপ দেখাতে পারে, গিরগিটি এক একটা। এরপর মাহিনা আর তার বউ আসল। তারা এমন আচরণ করলো যেন এগুলো সব স্বাভাবিক, আর এমন তো হয়, বাড়াবাড়ি করছি আমি। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পুলিশ জানালো আরেক কাহিনী। আমার ভাইয়ের কাহিনী। 20 লাখ টাকার বিনিময়ে বা দেনমোহরে মাহিন সাহেব আর তার স্ত্রী বিক্রি করেছিলেন আমাকে ওই লোকের দ্বিতীয় স্ত্রী তথা বাপ মায়ের দাসী রূপে। পুলিশদের সহায়তায় সেদিনই আমাদের তালাক হয়ে যায়। ওই পরিবারের অবশ্য কিছুই হয়নি, আমার বাপই ছাড় দিয়েছে, কারণ তাহলে যে আদরের মাহিনও ভাসবে। আমার বাপ মা এমন একটা ভাব করলেন যেন তারা বিস্মিত মাহিনের কর্মে। বাবা বেশ চেঁচামেচি করলে তার পুত্রবধূ আর পুত্রও কম যায় নাকি। আমার দাদি আহাজারি করেই যাচ্ছেন। কিন্তু এত কিছুর মাঝে আমি একবারও কাঁদিনি। আমি কেন কাঁদব? বরং আমি জ্বলছিলাম প্রতিশোধের তাড়নায়। তাদের বিবাদের মাঝে যেই বললাম, কালকের মাঝে আমার কাবিনের টাকা মানে 20 লাখ টাকা ফেরত দিবে,
অন্যথায় সালিশ কেন কোর্ট অবধি যেতেও সময় লাগবে না। সবাই হতবিহ্বল আমার কথায়। আমি অত হেয়ালি না করে বাবার সামনে গেলাম। সর্বদা এদের তুমি করেই বলে আসছি কেন যেন পারছি না। অনুভূতিগুলো মরে গেছে। আপনি আইনত একজন অপরাধী জানেন। সার্টিফিকেটে আমার বিয়ে করার সময় বয়স ছিল 14, বাল্যবিবাহ তার উপরেই করুণ অবস্থা। আপনার নামে আমি কেস পর্যন্ত করতে পারি জানেন। থেমে হালকা হেসে, চিন্তা করবেন না, করব না। তার বিনিময়ে শুধু এই বাড়িটা আর ব্যবসা বাণিজ্য সহ সবকিছু আমার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করুন আগামীকালের মধ্যে। না হলে কেস রিওপেন করাতে দেরি হবে না। পুরো বয়সে জেলে যাবেন, তারপর আপনার মান সম্মান। মাহিনের বিস্ময়ে বিস্মিত। তাদের আরো অবাক করা বাকি, পোড়ানো বাকি। বর্তমানে অতীতের কথাগুলো ভাবতে ভাবতেই চোখে জল এসে পড়ল আমার। 2 বছর সংসারে কত কিছুই না দেখেছে। অনেক বাঙালি মেয়েদের খুব নির্মম ভাগ্য, বড় হয় রাজরানীর মতন ভবিষ্যতে চাকরানী হতে। তবে হ্যাঁ, স্বস্তি একটাই, সুদে আসলে সবকিছুর শোধ নিচ্ছি। সেদিন বাবার সকল কিছু নিজের অধীনে নিয়ে নিয়েছি। আর মাহিন, সে 20 লাখ টাকা পুরোটা দিতে পারেনি তার মাছের ব্যবসায় বিনিয়োগের ফলে, তাই সেই ব্যবসায় আমার শেয়ারিও দিই। তার কাজ করা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট আমার বুটিক্স। তবে এখনো মাহিনা আর রুমেলার জীবনে একদম অভাবটা আনতে পারিনি। তবে আনব খুব শীঘ্রই। সফলও হয়েছি জীবনে। একজন সফল উদ্যোক্তা, এক সুনামধন্য বুটিক্সের মালিক, একজন ফেসবুক ভিত্তিক বই বিক্রেতাও। তবে এত কিছু পাওয়ার পরও ফেরাতে পারিনি সমাজের সেই অনাকাঙ্ক্ষিত দৃষ্টি। আমার ললাটে অদৃশ্য এক কালিমা লেগেই আছে ডিভোর্সির। আজও সবাই বাঁকা দৃষ্টিতেই দেখে, আমার মাঝেই ত্রুটি খোঁজে, আমাকেই দায়ী করে তালাকের জন্য। আমি এমন মানুষ যে কারো করা ছোট থেকে ছোট অন্যায়ের হিসাব রাখি। সেখানে অর্কের জন্য মাহিনামায় ভরা মজলিসে অপমান করার সুযোগ পেয়েছিল। এখন চরিত্রহীনাও যোগ হয়েছে আমার সাথে তার জন্য। এর হিসেব কি করে ভুলি? শোধটাও তো তেমন তুলিনি তার বাপ মায়ের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে। যেখানে আমি নিজের বাপ মাকেই বিশ্বাস করি না আজ, সেখানেও তাকে আপন করে নেওয়া অসম্ভব। বরং আমার সাথে থাকলে আমার বিষাক্ত কাঁটায় রক্তাক্ত হবে সে প্রতি ক্ষণে ক্ষণে। অর্ক আপন মনেই ভাবছে, যত যাই হোক আমার কাটা মুকুটকে আমি কখনোই ত্যাগ করব না। যতই তার কাঁটায় রক্তাক্ত হই। কাটার মাঝেই তো তার সৌন্দর্যবর্ধন হয়, তার মোহনীয় পুষ্পের মান থাকে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে মনের। ঘর থেকে বেরিয়ে বাথরুমের সামনে যেতেই দেখে বাথরুম থেকে পাঞ্জাবি পায়জামা পরিহিত অর্ক বেরুচ্ছে অজু করে। ছেলেরা ভিন দেশে, সেই সুদূর ইউরোপে থাকলে কি হয়েছে, ইবাদাতে ভদ্রতায় বাঙালি মুসলিম। অজু শেষ করে ফজরের নামাজ পড়ে নেই। ঘুম আসছে না দেখে তসবিহ সহ পড়তে পড়তে ঘরে হাঁটাচলা করছিলাম, ঠিক তখনই ঝড়ের গতিতে অর্ক এসে জড়িয়ে ধরে। প্রথমে ঘটনার আকস্মিকতায় খানিক জমে গেলেও পর মুহূর্তেই ধাক্কা দিয়ে সরিয়ে দেই অর্ককে। চলে যেতে নেই ঘর থেকে। অর্ক আমার ওড়না দিয়ে কোনরকম বাধা হিজাবের কোণ ধরে ফেলে। আমি ভ্রু কুঁচকে তাকাই তার দিকে। সে হ্যাচকা টান দিয়ে হিজাব খুলে ফেলে। আমি বিচলিত হই নিজেকে ওড়না ছাড়া হতে দেখে, সাথে সাথেই ঘুরে দাঁড়াই। সে আলতো কদমে আমার কাছে এসে খোপা মুক্ত ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বলে, এত ইবাদত করো, পর্দা করো, এটা জানো না অধিকাংশ নারীর জাহান্নামে হওয়ার কারণ কি? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো। কারণ আমি তোমাদেরকেই জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখেছি। মহিলারা বলল, কেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি লানত করে থাকো এবং স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না। বুখারী 304। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া না দেয় অতঃপর সে তার উপর রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে তাহলে ফেরেশতারা তার উপর লানত করতে থাকে যতক্ষণ না সে সকালে উপনীত হয়। বুখারী ৩,২৩৭, মুসলিম ১৪৩৬। অর্কের মুখে হাদিস শুনে আমি চোখ গোল গোল করে তাকিয়ে আছি। এই বিলেতির এত জ্ঞান ধর্মে! বাবা! সে পুনরায় মুখ খুলল। গতকাল থেকে আমি তোমার স্বামী। ৩ কবুল করে বিয়ে বসেছেন, সুতরাং সহ্য করতে হবে আমার ছোটা কাটা লাগলেও। আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না। এই ছেলেটাও না। কথায় হারানো বড়ই মুশকিল। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি সম্মুখে সবুজের মায় মাখা বিশালাকা দালানটির দিকে। নতুন এক মোড় নিয়ে এসেছে আমার জীবনে এই দালানটি। আমার দাদুর মনের খুব কাছের এই ৪ তলা ১৫ কামরার বাড়িটা নাম রেখেছিলেন দাদি সাহেরা বৃষ্টির নামে, বৃষ্টি ভিলা। পুরান ঢাকার কোলাহল পরিবেশ থেকে দূরে যেয়ে বুড়িগঙ্গার অপর পাশে এই বাড়ি। মূলত মুমিন ভাই ও তরি ভাবির তেলাই, হলুদ রং খেলা, আইবুর অনুষ্ঠান, শাদী, বিয়ে এখানে করার ইচ্ছে বাড়ির ছোটদের। ওই যে আজকাল শুধুমাত্র পরিবার পরিজন একত্রিত হয়ে ডেস্টিনেশন ম্যারেজ করার ট্রেন্ড বের হয়েছে না, তা তো সম্পূর্ণরূপে করার অর্থ নেই, তাই নিজেদের বিচ্ছিন্ন বাড়িতেই রিসোর্টের মতন ব্যবহার করতে যাচ্ছে সবাই। এই দালানে যেহেতু অনেক বছর কারো যাওয়া আসা নেই, শুধু দাদুর এক দুঃসম্পর্কের বোন থাকে এই বাড়িতে, তাই একবারে এসে পড়লেই তো হয় না, থাকার মতন ব্যবস্থা করারও তো একটা বিষয় আছে। তাই আমাদের তথা অর্ক, নিবিড়, আনিসা আর আমাকে পাঠানো হয় সবকিছু সামলে নিতে। আর এখানে এসেই অর্ক তার নাম জুড়ে দেয় আমার সাথে। আমি আমগাছটার নিচে দাঁড়িয়ে এসব ভাবছি, এর মাঝেই কোনো পুরুষ হুট করেই ঝাপটে ধরে আমায়। চমকে উঠে ঝাড়া দিয়ে সরে এসে পিছনে তাকাই। অর্ক বদমাশা দাঁত কেলিয়ে হাসছে। আমি রেগে অগ্নিমূর্তি হয়ে আছি, তাতে তার কোনো প্রতিক্রিয়াই নেই। বরং এক পা করে এগিয়ে আসে আমার পানে, আমিও কোনো এক সম্মোহনেই এক পা করে পিছাচ্ছিলাম। অসতর্কতা ও অন্যমনস্ক থাকায় পায়ে কিছু একটা বেজে পড়ে যেতে যাচ্ছিলাম, সে এসে কোমর আঁকড়ে ধরে ফেলল। তার ২ চোখের দিকে ড্যাবাড্যাব করে তাকিয়েছিলাম। কন্যা যত দূরে যাবে যাও। কারণ যত কদম দূরে যাবে ততই আমাদের দূরত্ব হ্রাস পাবে। প্রমাণ দেখে নেও। আমার ২৬ বছর বয়সী মনের আকাশে আবারও কিশোরীর ন্যায় ঘুরিয়ে উঠতে শুরু করেছিল। হুট করেই মনে পড়ে গেল নিজের বাস্তবতা। সেই সাথে দেখলাম এই বাড়িতে থাকা দিদা আসছে। ছাড়েন, দিদা আসছে। সে নিচের ঠোঁট কামড়ে এক পলক সেদিকে তাকায়। সুধায়, তাতে সমস্যা কি? বুড়ি তো অন্ধ। ছিছি, একজন বিদেশে পড়ুয়া ছেলের এমন ভাষা! ন্যূনতম লজ্জা, ভদ্রতা নেই। কথাগুলো রাগানোর উদ্দেশ্যেই কপট রাগ মিশিয়ে বলা। তবে অসফল হলো আমার প্রচেষ্টা। সে রাগল নাই, শব্দহীন এক চওড়া হাসি হাসল বটে। তার গজরাত বেরিয়ে এল। আমি মুগ্ধ দৃষ্টিতে তা উপভোগ করতে যেয়েও এক অদৃশ্য বাধায় করলাম না। ছাড়িয়ে নিলাম নিজেকে। মনে মনে বললাম, একদিন খুব করে চাইতাম কেউ জীবনে আসুক। হৃদয়টা উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিক, বর্ষণ হোক হৃদয়ে। আজ যখন আমি নিস্তব্ধ, আবেগহীন, চাই না কাউকেই, তখন কেন কেউ এসেছে? আবার আমাকে ভাঙা কি খুব বেশি দরকার? কিছু একটা ভেবেই তার দিকে তাকিয়ে বললাম, শুনুন, আজ সবাই আসবে। আমাদের বিয়ে। কেউ জানলে এর ফলাফল খারাপ বই কি ভালো হবে না। এর প্রভাবটা পড়বে সোজা মুমিন ভাই আর তরি ভাবির বিয়েতে। তাই আমি চাচ্ছিলাম একটু ইতস্তত হয়ে নিচে তাকাই। সে আকস্মাৎ আমাকে বুকে মিশিয়ে নিয়ে আত্মস্থ করে বলে, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। আপাতত কাউকে জানতে না দেয়াই ভালো। একবার এই বিয়েটা শেষ হোক, তারপর আমি যা করার করব। কিছু করার নেই, শুধুই তালাক। কথাটা আপন মনেই বললাম। তার সামনে বলে কথা বাড়ানোর ইচ্ছে আপাতত নেই, এতে আপদ বাড়ার সুযোগ আছে। কি রে মনু, তুই কি এখানে? সবার না আজ আইবার কথা।
তার ডাক শুনে দুজনেই তড়িৎ গতিতে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আনিসা ও নিবিড়ও এসে পড়ল, জানালো তারা কয়েক মিনিটেই পৌঁছাবে। ইতিমধ্যে সবাই আসতে শুরু করেছে এই বেলায়। নিবিড়ের মা রেয়ানা চাচি, মমিন ভাইয়ের মা রোদেলা চাচি, আবিদা ফুপি এসে আমায় জড়িয়ে ধরলেন। আহারে, আমার মায়ের চেহারা কয়দিনই কেমন হইয়া গেছে গা। কি রে নিবিড়, দেখা রাখোস নাই মন রে? তাজা কইছো নিবিড়ের আম্মা? খাওয়ানোর মনে হয় ভালোই কষ্ট হইছে, নাকি সব কাম আমার মায়েরাই করছে কে জানে। অগ্নিদৃষ্টি নিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বললেন ফুপি। হ, মায়া আমগো বাসের লাহান মতন শুকনা, এখন দেখতাছি কাটি হইয়া গেছে। তয় সমস্যা নাইক্কা, এখন জেঠি আয়া পড়ছি না, 2 দিনেই ঠিক কইরা ফেলমু। জেঠির শেষ কথায় আমি মৃদু হাসলাম। সবসময় বন্ধুবান্ধবদের নিকট শুনেছি চাচি ফুপিরা নাকি হিংসা করে, মারধর করে। অথচ আমার চাচি ফুপিরা, চাচা ফুপারা সবসময় সন্তানের চেয়েও বেশি ভালোবেসে এসেছে। বলতে গেলে যেখানে বাবা মা মেতে থাকতো মাহিনকে নিয়ে, যেটা যে ঠিক চাচা চাচি এমনকি ফুপি ফুপাও আমার আবদার মেটাতে তৎপর থাকতো বটে। এর এক কারণ হয়তো আমার গোটা পরিবারে আমি একাই মেয়ে বলে। আমার চাচির যমজ 2 ছেলে নিবিড় ও রেয়ান, জেঠির একমাত্র সন্তান মমিন, আর ফুপির একটাই ছেলে মেয়ে। আমি ভালোই আছি। তোমরা এত উত্তেজিত হইও না, মাত্র আসছো। যাও যাও, রেস্ট নাও। আনিসা পাখি, সবাইকে নিজের ঘর দেখিয়ে দেও। জেঠি চাচি ফুপিকে কোনোরকম বুঝিয়ে ভিতরে পাঠালাম। তারা ভিতরে বাড়ির বিশাল সদর দরজা দিয়ে প্রবেশ করলেন আমার মা আর অর্কের মা পেয়েরা বানু। উভয়ই মুখটা বাংলার পাঁচের মতন করে রেখেছে মুখটা। কি জন্য কে জানে। যাকগে, আমার কাজ শেষ। পেয়ারা আন্টি আমাকে খুব একটা পছন্দ করে না, আর আমি গত 8 বছর ধরে মা কিংবা বাবার সাথে দরকার ছাড়া কথা বলি না। তাই এনাদের দুজনার একজনারও মুখোমুখি হওয়ার আমার ইচ্ছে নেই। অর্ক সাহেব, আপনার মাকে আর আন্টিকে তাদের জন্য নির্ধারিত রুমগুলো দেখিয়ে দিন। কেন, তুমি কোথায় যাচ্ছ? সেটা আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না বর্তমানে। নিজের কাজে ধ্যান দিন। বলেই গুরুগম্ভীর চেহারায় সেখান থেকে সরে আসলাম। অর্কের মন ভেঙে গেল। গতকালে সকালে বলা হাদিসগুলো তার প্রেয়সীর মুখে তালা লাগিয়ে দিয়েছিল। বেশ নমনীয়তাও এসেছিল তরুণীরা অঙ্গভঙ্গিমা এবং আচরণে। এমনকি তার ছোঁয়াতেও বা জড়িয়ে ধরাতেও কিছু বলেন। আর এখন আবার দূর থেকে মনকে অর্কের সাথে কথা বলতে দেখে বিচলিত হলেন পেয়ারা বানু। তবে কি সত্যিই ছেলে তার? মন মেয়েটাকে এমনিতেই তার পছন্দ নয়, এটুকু বয়সে কেমন পটাশপটাস কথা বলে। বেশ দুঃখের সহিত সখীকে বলেন, দেখেছিস দেখেছিস তার মেয়ে কিভাবে ফিসফিসালো আমার ছেলের সাথে। খুব তো বলছিলি এমন কিছুই না, দেখলি তো এখন। ওরে আমার পুরো কপাল রে, বুড়ো বয়সে শাশুড়ির মার খাবো। ধুরু, এমন কিছু না। চল তো। তরিদের পরিবার মানে আজাদ পরিবারের অনেক মানুষ এসেছে, একদম অচেনা তারা। তবে ভাগ্যিস বজ্জাত বুড়িটা মানে অর্কের দাদি আসেনি, সে আসলে নির্ঘাত আমার দাদি, আর তার একচোট ঝগড়া এতক্ষণ এসেছে। ভেবেই চাপা হাসলাম। যাকগে, বড়রা সবাই উঠানে চৌকিতে বসে আড্ডা দিচ্ছে। আর আগামীকাল হলুদ বলে ছাদে বাকি সবাই নাচের প্র্যাকটিস করছে, কেউ বা বসে বসে আড্ডা দিচ্ছে। আমি, নিবিড়, অর্ক, মেঘ, রেয়ান খেয়াল করছি কার কে লাগবে। আর এক একজনের চাহিদা কি সুবিশাল। এই একটু আগে নম্রতা এসে জিজ্ঞেস করলো, আপু গরম লাগছে, এসি নাই? মানে কি জাতা কথা? খোলামেলা ছাদে কি এসি থাকে? বড়লোকদের বাসায় বুঝি থাকে। কি জানি, আজব আজব কারবার সব। তবুও তাকে বুঝিয়ে পাঠালাম। এখন আবার একজন এসে বলছে, আপু ল্যালা ম্যা ল্যালা গানটা দেও তো স্পিকারে। কেমনটা লাগে? তারপর ডাউনলোড করে ছাড়লাম। আরেকজন এসে বলছে জুস লাগবে, কারো পাখা লাগবে, কারো হেডফোনস, কারো স্যান্ডেল, এটা সেটা কত কি। বাবা,
অবিলম্বেই আমি ছাদের এক নির্জন পাশে ক্লান্ত হয়ে গায়ে বসে পড়লাম দৌড়াদৌড়িতে। ঠিক তখনই কেউ একজন এসে দাঁড়ালো। আমি চোখ বন্ধ অবস্থায় বিরক্তির সুরে বললাম, আরে ভাই, কিছু লাগলে নিবিড় রেয়ান ওদের বলো। আমি প্রচুর টায়ার্ড। না না, আমার কিছু লাগবে না। চোখ খুলে তাকালাম। অচেনা এক পুরুষ, আগে কখনো দেখিনি। বয়সে আমার সমান বা একটু বড় হবে। ভালোভাবে বসে প্রশ্ন করলাম, ঠিক চিনলাম না। আমি অর্কের কাজিন, ভাবতে পারেন। দূর থেকে দেখলাম আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, তাই এই অরেঞ্জ জুসটা নিয়ে আসলাম। ভালো লাগবে খেলে। সে জুসের গ্লাসটা এগিয়ে ধরল। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম তার এমন আচরণে। কি বলবো বুঝার বাইরে ছিল। তবে ফিরিয়ে দিলেও কি না মনে করে ভেবে নিয়ে থ্যাংক ইউ বললাম। ছেলেটাও মুচকি এক হাসি দিয়ে চলে গেল। এদিকে অর্ক তার মন পাখিকে ক্লান্ত দেখে তার জন্য একটা কোকাকোলার বোতল আর চিপস নিয়ে এসে এই দৃশ্য দেখতে পায়। ছেলেটার কথা শুনে যতটা তার রাগ উঠে যাচ্ছিল, ততটা রাগ উঠছিল মনে রোনা পড়ে যে চুল, গলা, ঘাড়, কাঁধ অনেকটাই দৃশ্যমান হয়ে যাওয়ায়। প্রথমে সে নিজে যে কিছু করতে চাইলেও পরে থেমে যায়। সে দেখতে চেয়েছিল মন কি করে। মনের কর্মে অনেকটাই রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। আপু, তোমাকে নিবিড় 2 তলায় ডেকেছে, মিনমিন করে বলে চলে গেল আনিসা। আমি ভাবলাম এই ছেলে এই সময়ে ওখানে কি করে, যাককে দেখে আসি। যে 3 তলায় নিবিড়ের জন্য নির্ধারিত ঘরের সামনে পা রেখেছি, ঠিক তখনই কেউ একজন নিজের সর্বশক্তি দিয়ে হ্যাচকা টানে ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। আমি নিজেকে সামলে ব্যক্তিটির দিকে তাকাতেই দেখি অর্ক। রাগ উঠে যায়। আর ইউ ইনসেন? এমন কোনো মানুষ করে? যত সব। বলেই তাকে পাশ কাটিয়ে চলে যেতে নেই। সে আমার হাত ধরে টেনে সামনে আনে। ঝুঁকতে শুরু করে আমার দিকে। কি করছেনটা কি? ধাক্কা দিয়ে বেশ রেগেই চেঁচিয়ে উঠি তার দিকে তাকিয়ে। তার চোখজোড়ার চাহনি আজ অন্যরকম। কেন যেন ভালো ঠেকছে না আমার নিকট। আমার সাথেই কেন তোর সকল তিক্ততা, রাগ? ওই ছেলের সাথে তো হেসে খেলেই কথা বলছিলি। তার হাত থেকে কি সুন্দর জুসটাও তো নিলে। আমি অবাক, ছেলে বলে কি? সামান্য একটা ঘটনা নিয়ে এত বড় কাহিনী করে ফেলল। পাগল নাকি আপনি? আমি কখন হাসলাম? সে জুস অফার করেছে, না নিলে অপমানবোধ করতো তাই নিয়েছি। আজাইরা কাহিনী করবেন না, যেতে দিন। পাশ কাটিয়ে নিলে সে আবার আটকায়। বাহু ধরে খাটে নিয়ে বসতে ইশারা করে। আজ জুস অফার করেছে নিসুস যাতে অপমান না বোধ করে, এখন আমি অফার করছি, খা। মানে কি? বলতে বলতেই চোখ পড়ল আমার পাশে। চাটার 2 লিটারের মিরিন্ডার বোতল। আমি জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাতেই সে বলল, সবগুলো খাবি? না হলে আজ এই রুম থেকে তোর বের হওয়া লাগবে তো নাই। এখনই বের হয়ে সবাই ঢোল পিটিয়ে জানাবো তোর আর আমার সম্পর্ক। প্রচন্ড রাগ উঠা সত্ত্বেও নিজেকে শান্ত রেখে তার কথা মানতে বাধ্য হলাম। এক বোতল শেষ করতেই আমার অবস্থা বাজে। পেটে ফুলে ঢোল। পেটে হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকালাম। সেগা জোলানো হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলছে, এখন কেমন লাগে? রাগ উঠে গেল, শালা ছাগল বলে পুরো একটা মিরিন্ডা সমাপ্ত করলাম তার মোটা মাথায়। সেও আরেক বোতল ঢালে আমার উপর। অতঃপর শুরু হলো আমাদের মারামারি আর আজেবাজে বকা। দরজা খোলার শব্দে আমরা দুজনেই স্তব্ধ হয়ে ভীতু চোখে সেদিকে তাকালো। নিবিড় দাঁড়িয়ে শব্দ করে স্বস্তির শ্বাস ফেললাম। ঝগড়াঝাড়ি আবারও চলল পুরোদমে। খুব কষ্টে নিবিড় আমাকে ছাড়িয়ে পাশের কামরায় পাঠালো। পাশের ঘরটাই আমার। এই রাতের বেলা গোসল করে আমার মেজাজের 12টা বেজে গেছে। বের হয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে ইয়া আল্লাহ বলে চেঁচিয়ে উঠলাম। চিবুকের কামড়ের দাগটা কত কষ্টে বড় ডলে ডলে কমিয়ে কনসিলর দিয়ে লুকিয়েছিলাম। এখন সারা গলায়, কাঁধে কামড়ের দাগ।
আল্লাহকে একটা অবস্থা খাটাসার জন্য। কেউ দেখলে কি মনে করবে? আজ রাতে আর বের হওয়া যাবে না। এর মধ্যেই আনিসা প্রবেশ করলো। আমাকে চোখ বড় বড় করে দেখে মিটমিট হেসে লজ্জা পাওয়ার ন্যায় বলল, লাভ বাইটস। লাভ বাইটস না ছাই, ফাইট বাইটস এগুলা। ওই শালা কুত্তারে তো আমি টুকরা টুকরা কইরা বুড়িগঙ্গা ভাষায় দিমু। আমারে জ্বালায়া কিছু আর রাখলো না শয়তানটায়। রাতের খাওয়া শেষে অর্ক হাঁটাহাঁটি করছিল নিচলায়। আচমকাই মনের বাবা মায়ের ঘরের সামনে এসে তাদের কথা শুনে থমকে যায়। মনের জন্য একটা প্রস্তাব এসেছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই, অবিবাহিত, অর্কের বাবার বন্ধুর ছেলে। আমি ভাবছিলাম অনেক তো সময় হলো এখন মনের বিয়েটা। একবার বাবা হয়ে মেয়ের জীবনে হস্তক্ষেপ করতে যেয়ে নরকে ফেলেছি। আর না, ও যদি রাজি থাকে ভালো, না থাকলে বাদ। সে তুমি যাই বলো, এবার আমি বিয়েটা পাকা করবই। আজাদ শিকদার কানে তুললেন না স্ত্রীর কথা। ঘুমানোতে মন দিলেন। মেয়ে যেভাবে ব্যবসা বাণিজ্য সামলে আসছে, তীক্ষ্ণা বুদ্ধিমতী, তার ভালোটা সেই বুঝে নিবে। অর্ক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অর্কের বাবার বন্ধুর ছেলে মানে ওই জুস দেওয়া ছেলেটাই। যত যাই হোক, এখন বিয়ের কথা জানানো কোনোভাবেই সম্ভব না, না হলে যে মুমিন আর তরির ভালোবাসার নৌকো তীরে এসে ডুবে যাবে। তবে এবার কিভাবে নিজের করে রাখবে সে মনকে সবার আড়ালে। 3.5 কাটার হলরুমে সালিশ বসেছে, সেই সালিশের অপরাধিনী আমি। অর্কের দাদি রমরমা পানের খিলি ফেলে ভেঞ্চি কেটে বললেন, দেখছনি বউ, মুই কইছিলাম এই মায়ের চলন হলন ভালানা ঝুনা নারকেল। তুই মোর কওয়া শুনলি না। দেখলা আমার ফাঁসাইল তো মোর ডালিমডারে। এর আগের অতি ফালাই না স্বভাব, নাইলে ঘর ভাইঙ্গা বাপের বাইতো থাহে। কিন্তু বুঝি মন আপু তো কোনো ঘর ভেঙে আসে নাই। আর কই আপু লাফায়? আমি তো আপুগুলো কোনোদিন দেখিনি লাফাতে। কনফিউজ হয়ে প্রশ্ন করল নম্রতা। নদী তাড়াতাড়ি চোখ পাকিয়ে মেয়েকে থামান। অর্কের মা তো নায়িকা শাবানার মতো নাচলে মুখ চেপে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে আছে, যেন কারো মরণ হয়েছে। হুট করেই আমার মা ময়না উঠে থাপ্পড় মেরে বসেন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। চোখ বেয়ে টপ টপ করে অশ্রু পড়ছে। নিজের হৃদয়ের সবটুকু ঘৃণা নিংড়ে নেই অর্কের উদ্দেশ্যে। আজ তার জন্যই আমার এ দশা। অতীত। গতকাল রাতে অর্ক ময়নার কথা শুনে খুবই উত্তেজিত হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে সবার আড়ালে অস্থির চিত্তে মনের ঘরে আসে। মন তখন তন্দ্রাচ্ছন্ন। সে অবস্থায় তাকে কোলে তুলে নিয়ে যায় অর্ক। অদম্য উষ্ণতায় ঘুম ভাঙে মনের। ঘামে জবজব করছে তার গোটা দেহ। চোখ মেলেই চারিধারে অম্বসার অন্ধকার দেখে ঘাবড়ে যায়, সবচেয়ে বেশি ত্রাস জাগে নিজেকে কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ অনুভব করে। প্রথমে আনিসা ভেবে দু মুহূর্তের স্বস্তি পেলেও পরক্ষণেই বিক্ষুব্ধ হয়ে যায় সে। এটা তো পুরুষালী হাতের ছোঁয়া। তার মানে ভেবেই এক চিৎকার। কিন্তু তার গলা তীব্রতর হওয়ার আগেই অর্ক মুখ চেপে ধরে। যার দরুন এই যাত্রায় বেঁচে যায়। এই মেয়ে চেঁচাচ্ছ কেন? সবাইকে জানাতে চাও নাকি আমাদের সম্পর্ক? উ বলে অর্কের হাত টানতে থাকে মন। তার অভিব্যক্তি বুঝতে পেরে যুবক হাত সরিয়ে নেয়। বড় বড় শ্বাস ফেলতে শুরু করে মন। অর্কের দিকে ঘুরে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, তুই নাকি বিলেত ফেরত বিজনেসম্যান, তাই বিজনেস স্টাডি করছোস কানাডাতে যায়া। দিনে দুপুরে একটা মায়ারে ডাকাতি করতাছোস, শরম করে না তর? একদম চুপ। ব্লাডি হেল। আমি আছি আমার ঘর ভাঙনের ভয়ে, আর এই বজ্জাত বেড়ি আছে ডাকাতি নিয়ে। আরে বেড়ি ডাকাতি করছি তো কি হইছে? জামাই তো করছি, জামাই গেলে জামাই কই পাবি? ধমক দিয়ে দুঃখ দুঃখ ভাব নিয়ে শুধায় অর্ক। মন আপন মনেই বিড়বিড়ায়। আরেক খান বিয়ে করলেই তো জামাই পাওয়া যায়।
এতে এত কপাল ঠোকবার কি আছে? দুর্ভাগ্যক্রমে এই দুই বাক্য অর্কের শোভনগত হয়। আর কি? যুবক রেগেমেগে একবারে চুলের মুঠি চেপে ধরে পেশি। ব্যথায় কুকিয়ে উঠে মন। অর্কের তাতে ধ্যান নেই। নিজের প্রেয়সী অন্য কারো হবে তা সে কল্পনায় যেখানে ভাবতে পারে না, সেখানে অন্য কাউকে বিয়ের কথা মুখে এ কিভাবে সহ্য করবে সে? ওই মিয়া ছাড়েন বলছি, না হলে এমন লাথি দিমু না বংশের বাতি একদম নিভে যাবে। বুদ্ধি করে এই কথা বলে মন। জাস্ট পিস অফ ইউ স্টুপিড গার্ল। আই এম রিয়ালি সিরিয়াস। গাম্ভীর্যপূর্ণ চেহারা, অঙ্গভঙ্গিমা ও বচন শুনে মন শান্ত হয়। কি হয়েছে খুলে বলবেন, না হলে বুঝবো কি করে? আমি তো আর অন্তর্যামী নই, মিস্টার অর্ক আজাদ। তোমার মা তোমাকে বিয়ে দেওয়ার প্ল্যানিং করছে। নট আ বিগ ডিল, তা 2 দিন পর পরই করে। ওই ভদ্রমহিলার তো আমার শান্তি পছন্দ না। যাকগে আমি এই বিয়ে টিয়ে করব না। আমার প্ল্যান একদম ফিক্সড, আর সাংসারিক জীবনে পা মারাচ্ছি না। আফটার 2 to 3 ইয়ার্স দুটো বাবু অ্যাডপ্ট করে নিব, দ্যাটস ইট। কিছুটা দীর্ঘ মেজাজেই উত্তর দেয় মন। প্রথম কথাগুলোতে হৃদয় শীতল হলেও পরের কথাতেই বিক্ষুব্ধ যুবক। এই মেয়ে আমি কি অক্ষম নাকি যে তোমার বাচ্চা অ্যাডপ্ট করতে হবে? বাই চান্স না হলো দ্যাটস অ্যানাদার থিং, তখন না হয়। আগে ট্রাই তো করি। তুমি বললে এখনই। বলেই 2 ঠোঁট চোখা করে তার দিকে এগোয়। মন তাড়াতাড়ি নিজের হাত তার ঠোঁটের উপর রেখে স্টপ বলে। অর্ক মনের হাতের তালুতেই নিজের অধর ছোঁয়ায়। মন শিউরে উঠে হাত সরিয়ে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আকস্মাৎ এক অসামঞ্জস্য প্রশ্ন করে উঠে। আপনি আমার ঘরে কি করেন? আর আনিসা কই? উহু ম্যাম, আপনি আমার রুমে, আমি আপনার রুমে না। আর আনিসা গভীর নিদ্রায় সাঁতার কাটছে। কি? আপনি আমার অপহরণ করেছেন? নিজের বউকে আনছি, এতে অপহরণের কি আছে? ঘাত। আমি এখন যাচ্ছি আমার রুমে। কেউ দেখলে লঙ্কাকাণ্ড ঘটে যাবে। বলে মন উঠতে নিলে তাকে হ্যাচকা টান দিয়ে আবার বিছানায় ফেলে অর্ক। এই আপনার মধ্যে কি ঘিন পিত্তি কিছু নেই? আমার ঘামে গরমে শেষ আর আপনি? ছাড়েন তো ছাড়েন। কারেন্ট চলে গেছে, তার উপর যেই গরম, গরমের মধ্যে জাবরা জাবরি ভালো লাগে না। অর্ক কি তার কথা শুনে? বরং তাকে এই ঘরে থাকতে বাধ্য করেছে বটে। ভোরবেলা অর্ক নিজে মসজিদে নামাজ পড়তে গেলেও মনকে আর জাগায় না। আর মসজিদে যাওয়ার পর নিবিড় রেয়ান ও বাকি ছেলেদের সাথে ফুল ও অন্যান্য জিনিসপত্র আনতে চলে যায়। এদিকে সকাল 10টায় অর্কের দাদি রমরমা এই বাড়িতে পারাকে। তার তো আবার সবসময় অর্কের জন্য মরিমরি ভাব, এসেই জ্যেষ্ঠা পুত্রবধূকে চলে যায় অর্কের ঘরে। আর দরজা খুলতেই মনকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখে দুজনেই হতবিহ্বল হয়ে যায়। রমরমা চেঁচামেচি করে বাড়িশুদ্ধ লোক একত্রিত করে ফেলেন। সেই চেঁচামেচিতেই ঘুম ভাঙে মনের। সদ্য জাগ্রত মন প্রথমে তো বুঝেই উঠতে পারছিল না পরিস্থিতি, পরে পেয়ারা বানু ও রমরমার একে একে লাগানো সব তিক্তস্বাদ লাঞ্ছনায় বুঝে যায় সে। এরপরই সারিস বসানো হয় তাকে নিয়ে। বর্তমানে আমার মা ময়না চর মারতেই এগিয়ে আসেন দাদি সাহেরা। দাদি আমায় আগলে নিয়ে বলেন, করোটা কি? মায়ের মুখ থেকে তো আগে শুনবা কি হইছে তা না। আমার মনে হয় না আমার নাতনি এমন কাজ করবার পারে। তোর নাতিন কেমন কাজ করতে পারে তা এখনই দেখাই। বলে আমার ওড়ান টেনে সরাতে নেন অর্কের দাদি। বুক থেকে সরার আগেই আমি খিচে ধরে ফেলি। নিস্তব্ধতা ভরা মহফাইল, এত পুরুষের সামনে আরেক নারী যে এমন কাজ করতে পারে ভেবেই পাচ্ছি না। আর সতী হওয়ার ঢং করা লাগবো না। দেহ সবাই গলার দাগ, এর চেয়ে বেশি কি প্রমাণ দেওন লাগবো মোর? চোখ তুলে তাকিয়ে দেখি ফুপা, জেঠু, চাচু মাথা নত করে দাঁড়িয়ে আছেন। ফুপি, জেঠি, কাকিদের চোখে জল। ঠিক এমন সময় অর্ক প্রবেশ করে ঘরে।
বড় বড় পা ফেলে সেখানে যে নিজের সর্বশক্তি দিয়ে এক চর বসাই। অর্ক ঘরে এসেই এমন কাণ্ড দেখে নিজেও ক্ষুব্ধ হয়ে যায়। সেও কিছু না বুঝে পাল্টা চর বসিয়ে দেয়। পুরুষের হাতে শক্ত চর সহ্য করা বড়ই দেয়। মেঝেতে পড়ে যায় আমি। অর্কের এবার ধ্যান হয় সে কি করেছে, তাড়াতাড়ি যায় নিজের মন পাখির কাছে। ভুলেও ধরবেন না আমাকে মি আজাদ। আমি নিজেই উঠে দাঁড়াই। আমি কি আপনাকে বলেছিলাম আমাকে বিয়ে করেন, অথবা কখনো আকার ইঙ্গিতে বুঝিয়েছিলাম আপনার জন্য আমার মনে কিছু আছে? তবে কেন বিয়ে করলেন জোর জবরদস্তি করে? আপনার জন্য আজ আপনার মা দাঁড়িয়ে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে। আমার ক্যারেক্টার নিয়ে? আপনার দাদি এই ভরা মহফিলে রীতিমতন আমাকে একজন রাস্তার মেয়ে বানায় ফেলতেছে, আর আপনি গায়ে বাতাস লাগিয়ে ঘুরতেছেন। ওয়ান্ডারফুল। আর ওই মহিলা, যে কিনা আমার মা জীবনে আমাকে জন্ম দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব পালন করেছে নাকি সন্দেহ, সে আজ আমাকে মারতে, শাসন করতে আসছে। ইউ নো হোয়াট, আমি এত কথা বলছি কেন? আমি জাস্ট আপনাকে এখন এই মুহূর্ত তালাক দিতে চাই। আনিসা, আমার ফোনটা আনো তো। আনিসা তাড়াতাড়ি যায় ফোন আনতে। অর্ক বোঝার চেষ্টা করছে কি হয়েছে বা হচ্ছেটা কি এখানে। আনিসা ফোন নিয়ে আসতেই দ্রুত কল করে রিককে। রিক আমার বেস্টু এবং আমার বিজনেস পার্টনার। হ্যালো দোস্ত। আই নিড আ ফেভার, প্লিজ হেল্প মি। অপর পাশ থেকে কি বললো শোনা গেল না। উকিলকে বল আজকের মাঝে অর্ক আজাদ আর মন শিকদারের ডিভোর্স পেপার রেডি করে নিয়ে আসতে। বিয়ে হয়েছে 2 দিন, 6 মাস হয়নি, সো হোয়াট। আমি আজকের মাঝেই পেপার লাগবে। যত ফেক পেপার বানানো লাগে, যা করা লাগে কর। 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যত দেওয়া লাগে দে। দরকার হলে যা আছে সব বিকায়, তবুও আমার তালাক। বলার মাঝেই অর্ক ফোন ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারে দূরে। আমি অগ্নিদৃষ্টিতে তাকাই তার দিকে। দেখো কি হয়েছে বলো। আমরা বসে সলভ করি। এভাবে রাগের মাথায়? হ্যাঁ আমি বুঝতে পারছি, বুঝি আম্মা তোমার একটু বেশি বলে ফেলেছে, কিন্তু তাই বলে। একটু বেশি মানে? কিসের একটু বেশি? আর ওই মহিলাকে আমার মা বলবেন না। আজ ওনার জন্য আমার মাথায় ডিভোর্সির তকমা। ওনার মতন মায়ের সন্তান জন্ম দেওয়ার আগেই মরা উচিত। আমার জেঠি জেঠু, ফুপি ফুপা, কাকা কাকির চেহারা দেখেন। মাথা নত করে ফেলেছে সবাই। আপনি জানেন আপনার দাদি কি করেছে? সবার কাছে আমাকে কত নিচু বানিয়েছে আপনার দেওয়া চিহ্নগুলো দেখিয়ে। এই ভরা মজলিসে আমার গা থেকে ওড়না কেড়ে নিয়েছে আপনার দাদি। যে আমি কখনো কারো সামনে বেপরদায় যাই না, সে আমি এতগুলো চেনা অচেনা মারহাম, গায়রে মারহামের সামনে। বলতে বলতেই ঝোড়ো ঝোড়ো করে কেঁদে দেই আমি। এতক্ষণ শুধু আগে ফুঁসছিলাম, এখন ফোপাচ্ছি। অর্ক অবাক হয়ে গেছে। রমরমা বানু যে এমন কাজ করতে পারে তা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। আর তার মাই বা কি করে? কিছুই মাথায় আসছে না। আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো মনকে শান্ত করা। কথাগুলো মনে মনে ভেবে নেয় সে। আমার দিকে অর্ক এগিয়ে আসতেই আমি 2 কদম পিছনে চলে যাই। হাত জোর করে বলি, প্লিজ আমায় মুক্তি দিন। আমি বাড়ির বাহিরে যেতে নেই। জানি না কেন চোখের সম্মুখে অন্ধকার ছেয়ে যেতে শুরু করে, কারো কথাও ঠিকঠাক বুঝতে পারছি না। অর্ক এক দৃষ্টিতে তাকিয়ে আছে চেতনাহীন মনের দিকে। তার চোখের কোণে অশ্রু জমেছে। সে বারান্দায় চলে যে আনমনেই বলে উঠে, তবে আমার ভালোবাসায় বুঝি শত্রু হলো আমার প্রেয়সী। দুঃখ ছায়ার মাঝেই ভেবে উঠে সেই মুহূর্তের কথা, যেই মুহূর্তে এই নারীর মাঝে সে শুধু নিজের সর্বনাশ নয়, ভবিষ্যতও দেখেছিল বটে। উপলব্ধি করেছিল আল্লাহর সৃষ্ট এই রত্ন একমাত্র তার। অতীত। শীতল ছায়ায় মাখা দিনটি। অদ্ভুত এক কাণ্ড ঘটল। যেই অর্কের কোনোদিন 9টার আগে তন্দ্রা ভাঙে না, সে উঠে যায় ফজরের আজান দেওয়ারও আগে। তখন সবেমাত্র আলো ফুটতেই শুরু করেছে। ঘুম উঠেই করা লিকারের কফি চাই তার।
কিন্তু কথা হলো এত সকালে কে করে দিবে? কারো আশাবাদ দিয়ে সেই চলে যায় রান্নাঘরে কফির নেশার টানে। কিন্তু কাকতালীয় ভাবে চুলোর পাশে ছোট্ট পাতিলে আধা কাপের মতন তৈরি কফি পেয়ে যায়। বাহ, বলে কফির কাপ নিয়ে অভ্যাস মোতাবেক চলে যায় উঠানে। মন্দের বাড়িটা বেশ পুরনো, একসাথে লাগোয়া তিনখানা দুতলা বাড়ি, তিন শিকদার পুত্রের। দুই তলার অর্ধাংশে বড় একখান 5 কামরার ফ্ল্যাটের মতন, বাকিটুকু খোলামেলা উঠান ছাদ হিসেবেই ব্যবহার করা হয়। সেখানে যেতেই অবাক হয়ে যায় অর্ক। মৃদু দোল খেলানো চুলে ধূসর ও কালো মিশ্রণের শাড়ি পরিহিতা এক রমণী রেলিংয়ে বসে আছে, মুখশ্রী আড়াল হয়েছে চুলে এবং হাতে থাকা মোটা বইয়ে হাত ভর্তি রং বেরঙের কাচের চুড়ি। হুট করেই মেয়েটি বই নিচে নামিয়ে তার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। আপনি এখানে? সে কি বলবে? সে বিস্ময়ের মায়া কাটিয়েই উঠতে পারছে, উত্তর কোথা থেকে দিবে। যেই মেয়েকে কোনোদিন সাজসজ্জাতে তো দূরে থাক, মাথায় কাপড় ছাড়া অবধি দেখেনি, যার মাঝে বাঙালিয়ানার ধরা ছোঁয়া পায়নি, সারাক্ষণ নাকে ডগায় রাগ নিয়ে চলা মেয়েটির এমন রূপ অবিশ্বাস্য। অর্ক এমনই এক নারী কামনা করত জীবনে, যে বাংলার সাধারণ রমণী হবে, পর্দাশীল মুসলিমা হবে, যার মাঝে বাঙালিয়ানা আর ইসলামের শিক্ষার পাশাপাশি প্রতিবাদের বচন এবং আত্মমর্যাদা ও বিশ্বাস উভয় থাকবে। সে পেয়ে গেছে এমন নারী। অবশ্য বেশ কিছুদিন ধরে এই মেয়েটির প্রতি আসক্ত বোধ করছে সে। যেদিন মেয়েটার ঝগড়া তর্ক হয় না, সেদিন কেমন যেন নিঃস্ব লাগে তার। এদিকে সে উত্তর না দেওয়ায় খুব বিরক্ত হয় মন, রাগ মিশ্রিত এক চাহনি নিক্ষেপ করে, তাড়াতাড়ি মাথায় আঁচল দিয়ে হনহন করে ঘরে চলে যায়। আর বিড়বিড়ায়, অসহ্য এক লোক, তো সহ্য করে নিলেই হয়। বাঁকা হেসে বলে উঠে অর্ক। মন নিজ ধ্যানেই ভেঙচি কেটে চলে যায়। বর্তমানে চোখ খুলেই নিজেকে অজানা এক বেডরুমে আবিষ্কার করি। ধরা মাথা নিয়ে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছি। না, হাসপাতালের মতন তো লাগছে না, বরং শৌখিন এক ব্যক্তির গড়া বাসা বোঝাই যাচ্ছে। কোণে কোণে আভিজাত্য মাখা বটে। ক্লিক শব্দে দক্ষিণে দরজার দিকে তাকাই। অর্ক ঢুকছে ভিতরে। তোমার জ্ঞান ফিরেছে তবে? সারাদিন কিছু খাওনি? দাঁড়াও, আমি কিছু নিয়ে আসছি খেতে। তার কথার উত্তর দিতে মন চাইল না, শুধু শক্ত হয়ে বললাম, আমি কোথায় আছি? নিজের বাসায় ফিরতে চাই আমি। নিজের বাড়িতেই তো আছো। জানো না বিয়ের পর স্বামীর বাড়ির রানী হয় নারী? আপনি জানেন না বিয়েতে পাত্র পাত্রীর মতো থাকা আবশ্যক? মতো ছিল না আমার, সেখানে কিসের বিয়ে? তালাক দিব আমি আপনাকে, তালাক। আপনার মতন পাঠার সাথে আমি থাকছি না। উহু, মিথ্যে কথা, তোমার মতো নিয়েই বিয়ে করেছি। তোমার বা তোমার প্রিয় কারো মাথায় কি আমি বন্দুক ঠেকিয়ে বলেছিলাম বিয়ে না করলে মেরে দিব? মোটেই না। আমি তো রীতিমতো তোমাকে দুটো অপশন দিয়েছিলাম, হয় আমাকে বিয়ে করো, নয় মুমিনকে আমি চাকরিচ্যুত করব। তাছাড়া আমি তো তোমার ভাইকে বিনা দোষে শাস্তি দিচ্ছিলাম না। তার একটা ভুলের কারণে আমাদের কোম্পানি রাস্তায় নামতে নিয়েছিল। আমার জায়গায় যে কেউ হলে তাকে বেরি করে দিত। আমিও তাই। ওইসব তো বলিওই না। আর যতটুকু ডিভোর্সের ব্যাপার, কাবিননামার কপি দিব নে দেখো। আপনি কি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে আমি না চুজ করেছি। তোমার তো রাইটই নাই তালাক ফাইল করার। আমি ছাড়া দিতে পারবেই না। বিয়ে বাতিল করতে পারো তা, তবে তাও সম্ভব নয়। কারণ বলবাটা কি? কি করেছি আমি? তোমায় মেরেছি, কিছু বলেছি, কাউকে কিডন্যাপ করেছি, কি অভিযোগ করবে? তালাক তো তুমি পাচ্ছ না। বাট আই ক্যান গিভ ইউ আ অপশন। তুমি আমাকে 5 মাস সময় দিতে পারো। এই 5 মাসে যদি তুমি আমাকে একসেপ্ট না করে, তবে আমার তো কানাডাতে সেটেল হওয়ার নিয়ত ছিলই, চলে যাব চিরতরে। অর্ক উত্তরের জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মনের দিকে। আমি দৃষ্টি মেটো বর্ণে টাইলসে স্থির রেখে ভাবছি কি করব। নিবিড় আনিসার নিকট সব শুনে বিপুল রেগে যায়। অর্কের দাদির সামনে যে বলে,
লিসেন, আমার বোন না আপনাদের ছেলেকে যেচে বিয়ে করেনি। আপনাদের ছেলে বাধ্য করেছে। অর্ক ভাই এখানে আসার পর হুট করেই মনকে বলে ও যদি বিয়েটা না করে তাহলে মমিন ভাইকে চাকরি থেকে বের করে দিবে, এমনকি তরি আর তার বিয়েও ভেঙে দিবে। মন আমাদের আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, এজন্যই বাধ্য হয়ে ও বিয়ে করেছিল। এমনকি ওর সাথে সংসার করার জন্য আপনাদের ছেলেই পাগল। ময়নার সামনে যে চাচি মায়ের চেয়ে ভালো নাকি মেয়েকে কেউ চিনে না, আর আপনি? ছি ছি, আপনার চেয়ে তো মনে হয় সৎ মায়েরাও ভালো হয়। মাঝে মাঝে সন্দেহ হয় মন আসলেই আপনার পেটের সন্তান কিনা। হাঁটুর বয়সী ছেলের তিরস্কার শুনে ময়নার অবস্থা করুন। আসলেই তো তিনি মা হিসেবে ব্যর্থ, অযোগ্য। তিনি কাঁপা কাঁপা গতিতে শোবার ঘরে যেয়ে চোখের পানি ছেড়ে দেন। কিন্তু এতে কি কোনো লাভ আছে? উপায়হীন হয়ে মৌন সম্মতি দেই অর্কের প্রস্তাবের সাথে শর্ত জুড়ে দেই যে আমরা আমার বাসায় থাকবো এই 5 মাস। সে স্মিত হেসে খাবার আনতে চলে যায়। আমি পৈশাচিক হেসে বিড়বিড়াই। খুব শখ ময়না শিকদার আমাকে চর মারার। এবার বুঝবেন কত ধানে কত চাল। অর্ক আসলে তার থাকে জানতে পারি এটা উত্তরায় অবস্থিত অর্কের নিজস্ব ফ্ল্যাট। অর্কের ফ্ল্যাটে কয়েকদিন থেকে আমরা আমার বাসায় যাই। কলিং বেল বাজাতেই বাবা এসে দরজা খুলে আমাদের মাথায় হাসি মুখে হাত বুলিয়ে দেন। আমি অবাক, কারণ এমন প্রতিক্রিয়া আশা করিনি। বরং সে কটুবাক্য শোনাবে, নিচু করবে, এটাই সামঞ্জস্যপূর্ণ ছিল। মারে, আমি সব সময় চেয়েছি তুই সুখী হ, দুনিয়ার সব সুখ আনন্দ আল্লাহ তোর থলিতে দিই। কিন্তু আমার ভুলের কারণে তোর আমি যে কতটা অনুতপ্ত এর জন্য বলে বোঝাতে পারবো না। আমি তাই এরপর কখনো তোর কোনো কাজের মাঝে আসিনি, দখলদারি করিনি। আমি চেয়েছি তুই তোর মতো ভালো থাক, সুখে থাক। কিন্তু তুই যে আমাকে এড়িয়ে চলিস, কতটা বছর ধরে কথা বলিস না, তা যে আমাকে কতটা কষ্ট দেয়। যেদিন তোর সন্তান হবে সেদিন বুঝবি। আমার মাথায় হাত রেখে কথাগুলো বলতে বলতে অলক্ষ্যে 2 ফোঁটা জল ছেড়ে দেয়। আমিও কেঁদে দেই। আমি প্রতিশোধে মত্ত হয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। মানুষরা যেখানে হাতিয়ার ফেলে মমতার হাত এগিয়ে দিয়েছে সেখানে আমি কি করে? খানিক দূরে মাও দাঁড়িয়ে, তার চোখ জোড়া ছলছল করছে। এই চাহনি মানে জানি না, তবে তাকে ক্ষমা করতে আমি এখনো সক্ষম নেই। কারণ মুখে বললেই তো হয় না, মনের ছায়া লাগে। করছটা কি হতচ্ছাড়া? নাতা জামাই আইছে, বাইরে দ্বার কইরা রাখছোস। আয় আয় ঘরে ঢুক। ময়না ভালো মন্দ আনো জামাই রে দাও খাইতে। বুদ্ধিশুদ্ধিকে ঘাস কাটতে গেছেনি। দাদির তোড়জোড়ে মা আঁচলে চোখ মুছে রান্নাঘরে চলে গেলেন। শুরু হলো দাদির রাজ্যের গল্প। এক পর্যায়ে বললেন, এবার বছরটা ঘুরতেই একখান নাদুস নুদুস পাইলেই হইতো খেলবার লিগা। আমি দৃষ্টি নত করে ফেললাম। বলে কি দাদি? অর্ক বজ্জাত দাঁত কেলিয়ে হাসছে। আরে দাদি সুইটু, আমি তো যাচ্ছি, তোমার নাতনি। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলাম। এবার নির্ঘাত দাদি লেকচার শোনাবে বাচ্চা নিয়ে। 5 মাসে কেটে গিয়েছে। মন্দ কাটেনি। প্রতিটা দিন কেটেছে অর্কের সাথে এই ওই বিষয়ে কথা কাটাকাটিতে কিংবা রোমাঞ্চকর কিছু মুহূর্ত। তবে মানুষটাকে ভালোবাসতে পেরেছি কিনা জানি না। তাছাড়া অর্কের পরিবারও আমাদের মেনে নেয়নি। এই নিয়েও বেশ সংকীর্ণতা কাজ করে। রুমেলার জন্য মাহিনের আজ এত পরিবর্তন, আমার পরিবার সন্তান হারিয়েছে, আমি হারিয়েছি বৃক্ষছায়া বড় ভাই। আমিও কি তেমন অর্ককে দূর করে দিচ্ছি তার পরিবার থেকে? বিছানায় শুয়ে এসব আওড়াচ্ছিলাম, তখনই অর্ক পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খায়। বিড়বিড় করে বলে, আই নিড আ লিটল প্রিন্সেস সুইটি। আওয়ার প্রিন্সেস। বলেই আমাকে তার দিকে ফেরাতে নিলে আমি হাত সরিয়ে দেই। নিচু গলায় বলি, আমি রেডি না এখনো এসবের জন্য। কথাটা বলার পর কথা কয়েক মুহূর্ত অর্ক স্থির হয়ে থাকে। অতঃপর বিছানা ছেড়ে উঠে চলে যায়। আমিও শব্দ করে এক শ্বাস ফেলি।
অর্ক চোখজোড়া অপমানে ভীরুতায় রক্তিম হয়ে উঠেছে। যে কোনো স্বামীর কাছেই এটা অপমানকর। আনমনেই ভাবছে, তবে কি 5 মাসের তীব্র প্রচেষ্টায়ও আমি সক্ষম হইনি তাকে নিজের করতে? তাহলে আমার দূরে চলে যাওয়াই শ্রেয়। আমি তো কথা দিয়েছিলাম। পরদিনই অর্ক ব্যাগপত্র গুছিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। আমার প্রচন্ড কষ্ট হয়, এতটা কষ্ট বোধ হয় ওই বিয়ে থেকেও হয়নি। বাবা দাদি জানতে চাইলেও আমি এড়িয়ে যাই। তারা হয়তো বুঝতে পেরেছে কিছু। একদিন বিকেল বেলা একাকী বসে বাংলার ইতিহাস বিষয়ক একটা বই পড়ছি, তখনই দরজায় খানিক করাঘাত করে মা প্রবেশ করেন। আমি অবাক, এতদিনে না আমি মায়ের সাথে কথা বলার প্রচেষ্টা করেছি, না তিনি আমার সাথে। তিনি এসে আমার হাত থেকে বইখানা সরিয়ে বলেন, মা, জীবনকে প্রতি মুহূর্তেই সুযোগ দিতে হয়, না হলে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না। আশা, ভরসা, স্বপ্ন প্রতি ক্ষণে ক্ষণে মরবে, আবার প্রতি ক্ষণে জন্ম নিবে, এটাই স্বাভাবিক। এমন না হলে ক্ষতি বটে, কারণ সর্বক্ষণ দুঃখ ছায়ায় আশাহীন আধারে থাকলে মনের মৃত্যু ঘটে। মনের মৃত্যু হলে দেহের বেঁচে থাকাটা বহু কঠিন সাধ্য। একবার না হয় জীবনটা আধারে ছিল, এখন তো ভালো আছিস, দেখ জীবনে কতটা এগিয়েছিস। যদি জীবন একবারে আধারে গিয়েছে বলে হাতে হাত রেখে বাড়িতে বসে থাকতি, তবে কি এতটা সফল হতে পারতি? ঠিক তেমনি সংসারটা একবার ত্রুটিময় ছিল, প্রতিবার যে হবে এমন কথা নেই। তুই বল, তোর ইচ্ছে নেই যে তোর একটা সংসার হোক? ছোট ছোট হাত তোকে আঁকড়ে ধরে মা বলু, দিন শেষে স্বস্তি পাওয়ার মতন একটা কাজ হোক। তুই যতই মুখে না বলিস, সত্যি তুইও জানিস। তুই যে চাস, প্রতিটি পুরুষ নারী সবাই চায়। মানুষের চেয়ে ভদ্র অভদ্র বহু চাওয়া আছে, যা শুধুমাত্র তার জীবনসাথী পূরণ করতে পারে। ছেলেটা তোকে বড় বেশি ভালোবাসে। সবার কপালে এমন সুযোগ আসে না। সুখ তোর দুয়ারে নিজে এসেছে, তাকে গা ধাক্কা দিয়ে বের করে দিস না। যদি আমার কথা একটু যথাযথ মনে হয়, তবে এই রেখে গেলাম টিকিট, আজ বিকেলের ফ্লাইট, চলে যা অর্কের কাছে। আমি ভাবলাম, সত্যিই তো শোধ প্রতিশোধের নেশায় নিজের সাধারণ চাহিদাগুলোও ভুলতে বসেছি। আমি তো সবসময় এমনটাই কামনা করে এসেছি। কিন্তু ওই যে রুমেলা হওয়ার সংকীর্ণতা। কিন্তু অর্কের পরিবার তো আমাদের। শোন মেয়ে, তুই না গেলেও অর্ক কোনোদিন দেশে ফিরবে না। বরং নাতির মুখ দেখলে কেউ আর রাগ রাখতে পারবে না বটে। মুখ টিপে হেসে দিলেন মা। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। সত্যি কি আমার যাওয়া উচিত অর্কের কাছে? কানাডার শীতল আবহাওয়ায় সকাল সকাল শান্তির ঘুম দিচ্ছে অর্ক। হুট করেই তার মনে হলো ব্ল্যাঙ্কেটের মধ্যে নরম একখানা কোলবালিশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জড়িয়ে ধরেছে। সে দ্বন্দ্ববেশে চোখ খুলে যাকে দেখল, তাতেই তার ঘুমের রেশ কেটে গেছ। তুমি? আমি? অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন বুঝি? অর্ক উত্তর দিল না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আরে ভাবলাম আপনার তো প্রিন্সেস চাই, তাই চলে এলাম আপনার বড় ভাই অলিন থেকে ফ্ল্যাটের এক্সট্রা কি নিয়ে। তাছাড়া প্রথম কিছু চেয়েছেন, না দিলে তো বলবেন আমার বউ গিফটে। অর্ক রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল। আচ্ছা, সবার না হয় বাসর রাত হয়, আমার বাসর দিন হলো। বলেই শক্ত বাহুর বন্ধনে আটকে নিল আমাকে। আজ বোধ হয় আর রক্ষে নেই। তুমি ভার্জিন। বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল অর্ক। আমার অবস্থা বেহাল, পেইন কিলার খেয়েও স্বস্তি পাচ্ছি না, আর এই ছেলে। তার চুল মুঠিতে নিয়ে টেনে বললাম, কেলা? আমি ভার্জিন না হইলে বুঝি আমার সাথে আর সংসার করতি না? সে আমার হাত সরিয়ে বলল, আরে না মন পাখি। আমাকে তো নিবিড় বলেছিল তোমার ভাই তোমাকে টাকার বিনিময়ে এক অর্ধবয়স্ক লোকের কাছে বিয়ে দিয়েছিল, আর তারা খুব টর্চার করত, পরে তোমাদের তালাক হয়ে যায়। জানা বিষয়টা ভুল প্রমাণিত হওয়ায় এক্সাইটেড হয়ে গিয়েছিলাম একটু। না, তার সাথে আমার বিয়ে টিকেছিল 2 বছর, 2 বছরে একবারও সে দেশে আসেনি। আর তাছাড়া এখানে এক্সাইটেড হওয়ার কি আছে? সে অনেকটা কাছে এসে
আরে এক্সাইটিং না কি বলো? জাস্ট চিন্তা করো একবার, তোমার 26টা বছর ধরে অতি যত্নে কষ্টে আগলে রাখা যৌবন আমি আজ লুট করেছি বালিকা। আমি লজ্জা লুকিয়ে কপট রাগ দেখিয়ে শুধালাম, আজাইরা কথা না বলে যান তো যান, যে এক গ্লাস গরম দুধ নিয়ে আসুন আমার জন্য। আর আজকে থেকে 1 বছর অবধি আপনি আমার ধারের কাছেও আসবেন না বললাম। সে অসহায় মুখ করে কিছু বলতে যেও বলল না, চুপচাপ চলে গেল। অনেকটা সময় পেরিয়ে গেছে এই ভিন দেশে। আজ খবর পেলাম মাহিনের নাকি মেয়ে হয়েছে। তারও এখন 2 সন্তান, 7 বছরের ছেলে এবং নবজাতক মেয়ে। বেশ খুশি হলাম। মাহিনকে কল করলাম। রিসিভ হতেই কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, আল্লাহ এবার আপনাকেও মেয়ে দিয়েছে, ছেলেও আছে। আপনার ছেলের বউ যে রুমেলা হবে না আর ছেলে যে বড় হয়ে মাহিন হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমার সাথে করা অকর্মের ফল তো আপনার মেয়েও ভোগ করতে পারে। আপনার ছেলেও আপনার চোখের সামনে মেয়েকে বিক্রি করতে পারে। তার গায়েও লাগতে পারে তালাকের তকমা। আমি শোধ প্রতিশোধের চিন্তা এখন বাদ দিয়েছি। অর্কের অংশ আমার মাঝে, তার উপর এসবের ছায়াও ফেলতে চায় না। আমার ব্যবসাগুলো অস্থায়ীভাবে বাবা আর বেস্টু সামলাচ্ছে। আমাদের সন্তান ভূমিষ্ঠ হলে আমরাও দেশে চলে যাব। নাতির সন্তানকে দেখে রমরমা বুড়ি কিভাবে মুখ ফেরায় আমিও দেখব, ভেবেই হাসলাম। ঠিক তখনই অর্ক এসে পাশে দাঁড়ায়, তার হাতে 1 কাপ কফি। তার বুকে মাথা ঠেকিয়ে উষ্ণ কফির স্বাদ নিতে থাকি। হুট করে দেখি আমার আনাকাটা মুকুট গাছটায় এই প্রথম ফুল ফুটেছে। ঠিক তখনই প্রসব বেদনা অনুভব হয় আমার। অর্ক তাড়াতাড়ি আমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়। আমি ব্যথা আর্তনাদের মাঝেই ভাবি, অবশেষে পূর্ণতা পেল আমাদের কাটা মুকুট প্রণয়। পূর্ণতার ফুল ফুটতে চলেছে আমাদের এই কাটাময় সংসারে। সমাপ্ত।